সো শুরুতেই যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে আমরা এই লম্বা সময়টা নেক্সট 10 days আমরা আসলে বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটা শিখবো। ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটা এখন মোটামুটি আপনি বলতে পারেন যে সব থেকে ক্রিটিক্যাল সিচুয়েশনে বর্তমানে আমরা আছি। সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে পরিষ্কারভাবে? শোনা আমাকে 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 কি শোনা যায় পরিষ্কারভাবে? জি জি শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছেন, রাইট? আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে প্রথমেই কেন আমি একটু ফ্রাস্ট্রেশন নিয়ে শুরু করলাম বা ফ্রাস্ট্রেশন নিয়ে কথা বললাম, যে আমাদের এখন আসলে একটা ক্রিটিক্যাল সময় যাচ্ছে। আমি আবার বলছি, আমাদের একটা খুব ক্রিটিক্যাল সময়, আমাদের খুব কিছু অল্প কিছু দিনের মধ্যে আমাদের খুব ক্রিটিক্যাল একটা টাইম আমাদের চলে আসবে। এই টাইমটা আসলে কেন ক্রিটিক্যাল বলছি আমি? এই ক্রিটিক্যাল বলার একটা বড় কারণ হচ্ছে গিয়ে, আপনারা জানেন যে শ্রম আইনটা সংশোধনের কাজ চলছে এবং উইদিন ভেরি শর্ট টাইম, অর্থাৎ যদি সময়টা আপনি বলেন তাহলে সেক্ষেত্রে সময়টা হবে লাইক আমাদের আর হয়তো অক্টোবর মাসের মধ্যে আমাদের শ্রম আইনের অ্যামেন্ডমেন্টটা চলে আসবে এবং এই অ্যামেন্ডমেন্টের সব থেকে বড় যে সংশোধনী যেটা নিয়ে আসতে যাচ্ছে সরকার, সেটা হচ্ছে কোনো প্রতিষ্ঠানে 20 জন এমপ্লয়ি থাকলেই, মানে কোনো অর্গানাইজেশন যদি 20 জন এমপ্লয়ি একমত থাকে ট্রেড ইউনিয়ন চালু করার জন্য, তাহলে সেক্ষেত্রে তারা যেটা করতে পারবে সেটা হচ্ছে ট্রেড ইউনিয়ন চালু করতে পারবে। সো এই জিনিসটা আসলেই একটা স্কেয়ার্ড একটা সিচুয়েশন তৈরি করেছে। আমি আবার বলছি, এটা আসলে খুবই স্কেয়ার্ড একটা সিচুয়েশন তৈরি করেছে সবার মধ্যে। কারণ হচ্ছে গিয়ে যে, এবং অলরেডি যেটা হয়েছে যে আমাকে প্রায় বেশ কিছু প্রতিষ্ঠান থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা আমাকে বলেছে যে ভাইয়া, আপনি আমাদের সঙ্গে যেটা করবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল, আপনি আমাদের সঙ্গে একটা চুক্তিতে আসেন যে আপনি আমাদের এই প্রভিডেন্ট ফান্ডের যাবতীয় যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনি আমাদের হয়ে দেখভাল করবেন এবং আপনি যেটা হচ্ছে যে আমাদেরকে বাধ্যতামূলকভাবে আপনি এটার বিষয়ে আমাদেরকে প্রোটেকশন দিবেন, সো দ্যাট এখানে কোনো ট্রেড ইউনিয়ন যাতে কোনো ঝামেলা করতে না পারে বা কোনো সিবিএ যাতে ঝামেলা করতে না পারে, এটার জন্য আপনি ব্যবস্থা করবেন। এখন দেখেন, আমি তো আসলে বেসিক্যালি আমার এক্সপার্ট যেটা হচ্ছে যে রিগার্ডিং ট্রেড ইউনিয়ন, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, এগুলোর বিষয়, কিন্তু সমস্যাটা হচ্ছে গিয়ে যে জায়গাটাতে স্ট্রাক হচ্ছে সেই জায়গাটা হচ্ছে গিয়ে যে এখন যখন আপনার 20 জন শ্রমিক নিয়ে যখন একটা ট্রেড ইউনিয়ন হবে, তখনই সেক্ষেত্রে যেটা হচ্ছে ট্রেড ইউনিয়ন করতে পারবে 5টা। এখন বলা আছে কয়টা দেখেন, এই যে এখানে খুব সুন্দর করে বলে দেয়া আছে, এখানে বলা আছে হচ্ছে 3টা, এইটা হয়ে যাবে 5টা। এবং এই যে এই জায়গাটাতে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের শ্রম আইনের সেকশন 179-এ সেখানে একটা কথা বলা আছে যে 20% শ্রমিক একত্রিত হয়ে তারা কি করতে পারবে, যে ট্রেড ইউনিয়ন গঠন করতে পারবে। তো একটা অর্গানাইজেশনে যদি 500 এমপ্লয়ি থাকতো, তাহলে ওই অর্গানাইজেশনে যেটা হতো 500 এমপ্লয়ি থাকলে সব মিলিয়ে যেটা দেখা যায় স্বাভাবিকত 500 এমপ্লয়ি থাকলে স্বাভাবিকত ওই অর্গানাইজেশনে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার 20% হলে সেক্ষেত্রে 100 লোক একত্রিত করতে হতো, যেটা আসলে আমাদের ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে সব থেকে বড় একটা প্রবলেম ছিল। কিন্তু এখন যে সমস্যাটা যেখানে হয়েছে সেটা হচ্ছে যে এটা এখন খুব বেশি ইজি হয়ে যাবে, কারণ আপনি 20 জন লোক একত্রিত করা এটা আসলে খুব একটা বেশি বড় সমস্যার কোনো বিষয় না বা বড় কোনো বিষয় হবে না। সো ইজিলি কি করা যাবে যে এটাকে আপনি এক জায়গায় চাইলেই 20 জন লোককে একত্রিত করতে পারবেন। সো এই জায়গাটাতে সব থেকে বেশি আমরা অ্যালার্মিং সিচুয়েশনে পড়বো ফর আপকামিং ডেইজ। এখন আসেন তাহলে আমরা এই প্রথমেই আমি এই কথাটা বলে নিলাম আপনাদেরকে যে কেন আসলে এই ট্রেনিংটা আপনি খুব সিরিয়াসলি করবেন। এর কারণটা হচ্ছে গিয়ে আপনার মূলত যে এই যে আপকামিং যে সিচুয়েশন, এই সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য আপনার ইন্ডাস্ট্রিয়াল রিলেশন খুব বেশি প্রয়োজন হবে। আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটা খুব ভালোভাবে ম্যানেজ করতে না পারেন, তাহলে আপনার সামনের দিনগুলো খারাপ যাবে। এটা একদম নিশ্চিতভাবে বলা যায় যে এটা খুব খারাপ যাবে আপনার আপকামিং ডেজ গুলো। তো আসেন এখন যে বিষয়টা সেটা হচ্ছে, এখন আরেকটা জিনিস বলি আপনাদের, ক্যারিয়ার প্রসপেক্ট। যারা আইআরটা খুব ভালো পারবে আপকামিং ডেজে বা যারা খুব ভালো আইআর করবে, তাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সবাই একটু মাইকটা অফ করে দিবেন প্লিজ। আমার আসলে যদি মাইকটা অন করে রাখেন আপনারা, তাহলে আমার পক্ষে পড়ানোটা খুব ডিফিকাল্ট হবে, কারণ আপনারা অলরেডি এখানে প্রায় আমার যেটা হচ্ছে প্রায় 73 বা 74 জন আপনারা রেজিস্ট্রেশন করেছেন। সো এটা কিন্তু বেশ বড় একটা ক্রাউড। সো আমার পক্ষে এটা সামলানো কিন্তু কঠিন হয়ে যাবে যদি আপনারা কোঅপারেট না করেন।
সো যেটা বলছিলাম, সো আপকামিং ডেজে কি হবে, আপকামিং ডেজ গুলোতে কি আসতেছে, আপনারা যারা ক্যারিয়ার সম্বন্ধে একটু একটু ওয়ার্ন বা ক্যারিয়ার সম্বন্ধে একটু সচেতন, হালিমা আক্তার, আমি আপনাকে একটু বলছি যে মাইকটা অন অফ করে রাখেন। হ্যাঁ, আমি আমি আপনাকে রিকোয়েস্ট করলাম এটা, যদি এর পরের বারে আপনি একই কাজ করেন তাহলে সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনাকে ট্রেনিং এর বাইরে রাখতে হবে, কারণ আপনি বারবার ডিস্টার্ব করলে অন্যদের আসলে ডিস্টার্ব হয়। সো এই জিনিসটা আসলে কারণ সবাই যেটা হচ্ছে পে করেছে, সো অতএব আমি চাই না যে একজনের জন্য সবাই কি করুক, যে ডিস্টার্ব ফিল করুক, এটা একটু মাথায় রাখবেন। সো আপকামিং ডেজে ক্যারিয়ারের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন খুব ভাইটাল একটা পয়েন্ট হবে। যেমন একটা অর্গানাইজেশনে বর্তমানে যেমন কমপ্লায়েন্স ম্যানেজার খুব একটা ইম্পর্টেন্ট পোস্ট, একসময় আইআর ম্যানেজার একটা খুব ইম্পর্টেন্ট পোস্ট হয়ে দাঁড়াবে। সো এই জন্য আপনারা যারা ইয়াং যারা আছেন, আমি বয়স্কদের বলছি না, ইয়াং যারা আছেন তাদেরকে বলছি যে আপনারা যদি ক্যারিয়ার খুব ভালোভাবে এস্টাবলিশ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে বাধ্যতামূলকভাবে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনে আপনি চাইলে ভালো করতে পারেন যদি আপনি কি করেন, যে নিজের অবস্থানটা পরিষ্কার করেন বা তৈরি করেন, ঠিক আছে, বা আপনি যদি এই জায়গাটা খুব ভালোভাবে একটা সাউন্ড নলেজ গড়ে তোলেন তাহলে এটার জন্য আপনারই লাভ, অন্য কারো লাভ না, ঠিক আছে। সো এই জিনিসটা আপনি কেয়ারফুলি মাথায় রাখবেন। তো আসেন, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের ক্ষেত্রে আমরা প্রথমত যে বিষয়টা আমরা আসলে এই ট্রেনিংটা, এটা হওয়া উচিত আসলে ফিজিক্যাল ট্রেনিং। এই জন্য দেখবেন যে আমরা আসলে এখানে গ্রুপ এক্সারসাইজের কথা বলেছিলাম, কেস স্টাডি প্রচুর আসবে, প্রেজেন্টেশন তো আমি অলরেডি দিচ্ছি, তারপর হচ্ছে ক্লাস ডিসকাশন, এটার আসলে সুযোগ নেই। আর আপনাদের শুধু প্রশ্ন করবেন, কোয়েশ্চেন অ্যান্ড আনসারের মাধ্যমে আমি ক্লাস ডিসকাশনটা হয়তো বা কমপ্লিট করতে হবে। আদারওয়াইজ ওভারঅল যেটা হচ্ছে যে আমাদের এটা ফিজিক্যাল হলে আমাদের গ্রুপ টাস্ক থাকতো, আমি কিছু গ্রুপ টাস্ক আপনাদের দিয়ে করাতাম, কিন্তু সেই সুযোগটা আসলে অনলাইনের ক্ষেত্রে হয় না, এটা আসলে সাকসেসফুলও হয় না। সো এই জন্য আমি শুধু এটার জন্য সময় নষ্ট করব না। সো চলেন তাহলে আমরা ওয়ান বাই ওয়ান স্টার্ট করি। আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে? বাই দ্য ওয়ে, আপনারা কি আপনাদের ইয়েটা ডাউনলোড করেছেন কিনা, যেটা হচ্ছে যে আপনাদের যে স্লাইডটা দিয়েছি সেই স্লাইডটা আপনারা ডাউনলোড করেছেন কিনা একটু বলবেন প্লিজ আমাকে। স্লাইডটা কি সবাই ডাউনলোড করে নিয়েছেন গ্রুপ থেকে? জি, আমার এখানে ডাউনলোড করা হয়েছে। আচ্ছা, সবাই একটু কষ্ট করে ডাউনলোড করেন। আর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে একটু কষ্ট করে বলতে হবে আমাকে, যে আপনারা আসলে বেসিক্যালি যেটা হচ্ছে যে আপনাদের কারো কোনো প্রশ্ন যদি থাকে তাহলে একটু করবেন কষ্ট করে। আমি শুরু করার আগেই আপনাদের কারো প্রশ্ন থাকলে একটু কষ্ট করে বলতে হবে আমাকে। আমি ডাউনলোড করতে পারিনি এখনো, আমি ট্রাই করছি। আচ্ছা, করেন ডাউনলোড। যারা যারা পারবেন না তারা পিসি থেকে ট্রাই করবেন, দেখবেন যে আপনি ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আসসালামু আলাইকুম, ডাউনলোড করেছি। সরি, হ্যাঁ ডাউনলোড করেছি। আচ্ছা, ওকে। দেখেন কারো কোনো প্রশ্ন আছে কিনা, কারো যদি কোনো আন্ডারস্ট্যান্ডিং এ কোনো প্রবলেম থাকে বা কোনো প্রশ্ন থাকে কষ্ট করে একটু আমাকে বলতে হবে। ভাই ডাউনলোড কি পরে করলে হবে না? করেন, আমার কোনো প্রবলেম নাই, আমি আপনাদেরকে জাস্ট শুধু বলে দিচ্ছি, আর কিছুই না। জি ভাই, ওকে। আচ্ছা, এবার আসেন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন জিনিসটা কি আসলে, সেই জিনিসটা একটু আমরা বোঝার চেষ্টা করি। দেখেন, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন যেটা হচ্ছে যে এটাকে আপনি এইভাবে ডিফাইন করতে পারেন যে এটা একটা রিলেশনশিপ বিটুইন লেবার অ্যান্ড ম্যানেজমেন্টের মধ্যে। আমি আবার বলছি, বিটুইন লেবার অ্যান্ড ম্যানেজমেন্টের মধ্যে একটা কি রিলেশনশিপ, যে রিলেশনশিপটা বেসিক্যালি কি করবে, যে একটা হারমোনিয়াস একটা সিচুয়েশন তৈরি করার জন্য কাজ করে, এবং এটা বেসিক্যালি কি হয়, ফর দ্য বেটারমেন্ট নট অনলি ফর দ্য ম্যানেজমেন্ট বাট অলসো ফর দ্য ওয়ার্কার্স। অর্থাৎ মনে রাখবেন যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন জিনিসটাই হচ্ছে এরকমের, যে আপনার অর্গানাইজেশনে মালিক এবং যেটা হচ্ছে শ্রমিকের মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে বেসিক্যালি আমরা এই রিলেশনশিপটাকে আমরা আসলে বলি কি, যে এটাকে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বলি। কিন্তু মজার জিনিস হচ্ছে কি জানেন, এখানে শুধুমাত্র মালিক এবং শ্রমিকের বিষয় না, এর মধ্যে আরো দুইটা পার্টি আছে। আমি আবার বলছি, এখানে শুধু মালিক আর শ্রমিকের পার্টি না, এখানে আরো দুটো ইন্টারেস্ট গ্রুপ আছে। এই দুটো ইন্টারেস্ট গ্রুপ হচ্ছে, একটা হচ্ছে কি গভর্নমেন্ট অর্থাৎ সরকার, এবং আরেকটা হচ্ছে কি ইউনিয়ন। তাহলে আমরা শুধু মনে করি যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন মনে হয় শুধুমাত্র কি হয়, যে এমপ্লয়ি আর এমপ্লয়ারের মধ্যে রিলেশনশিপটা কেই বোঝানো হয় হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, কিন্তু না,
ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে গভর্নমেন্ট এবং ইউনিয়ন মিলে, আমি আবার বলছি গভর্নমেন্ট এবং ইউনিয়ন মিলে একত্রিতভাবে কি হয় যে রিলেশনশিপটা হয়, সেটাও বেসিক্যালি কি হয় যে এটাও এই মালিক এবং শ্রমিকের সম্পর্ককে কি হচ্ছে ইম্প্যাক্ট ফেলে। এখন আসেন তাহলে আমরা যে বুঝতে পারলাম যে চারটা ইন্টারেস্ট গ্রুপ আছে এখানে, যাদের মধ্যে মানে আপনি যদি ইন্টারনাল রিলেশনশিপ বলেন বা আপনি টোটাল যে ইন্ট্রা রিলেশনশিপ যেটা আছে সেই রিলেশনশিপটাকেই আসলে মূলত বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। তাহলে দেখেন ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাইয়া তাহলে আপনি যে কথাটা বললেন যে মালিক এবং শ্রমিকের সম্পর্ক এবং যেটা হচ্ছে শ্রমিক এবং মালিকের সম্পর্ক, তো এর বাহিরে গভর্নমেন্ট কিভাবে ঢুকলো কিংবা ধরেন ইউনিয়ন কিভাবে ঢুকলো? দেখেন তো আপনার যদি অর্গানাইজেশনে বাংলাদেশ সরকার ধরেন আপনার মিনিমাম ওয়েজ কি করলো, ঘোষণা করলো। সো দেখবেন মিনিমাম ওয়েজ ঘোষণা করার সাথে সাথে একটা প্রেসার গ্রুপ কাজ করে। কি প্রেসার গ্রুপ কাজ করে? আপনি দেখবেন আমাদের দেশে যখন সরকার মিনিমাম ওয়েজ বাড়ায় তখন দেখা যায় কি যে আমাদের দেশে যে সমস্যাটা তৈরি হয় যখনই মিনিমাম ওয়েজটা বাড়ার সঙ্গে সঙ্গে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে মানুষের মধ্যে একটা প্যানিক ক্রিয়েট করে। কিভাবে প্যানিক ক্রিয়েট করে? যে দেখবেন তখন কি করে কিছু লোক তারা এই মিনিমাম ওয়েজটাকে মানতে চায় না, মানতে চেয়ে তারা কি করে রাস্তায় নেমে যায় এবং তারা ডেমনস্ট্রেশন করা স্টার্ট করে। তাহলে দেখেন মালিক এবং শ্রমিকের মধ্যে সম্পর্ক খুবই ভালো, কিন্তু যেটা হচ্ছে গভর্নমেন্টের পলিসির কারণে কি হচ্ছে যে এই সম্পর্কটা ইম্প্যাক্টেড হচ্ছে। এবং এখানে আরো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখেন যে যখনই সরকার কি করবে সামনের দিনগুলোতে, যখন আমি যে ওয়ার্নিংটা আপনাদেরকে দিলাম যে 20 জন শ্রমিক একত্রিত হয়ে কি করতে পারবে যে তারা ট্রেড ইউনিয়ন গঠন করতে পারবে, এই চেঞ্জটা যখনই ইন্ডাস্ট্রিতে আসবে তখন দেখবেন যে মালিকরা রীতিমতো একটা যেটা হচ্ছে যে ওয়ার্কারের একটা হেজিমনির মধ্যে পড়ে যাবে, অর্থাৎ আধিপত্যের মধ্যে পড়ে যাবে। কিভাবে? যে দেখবেন ওয়ার্কাররা সবসময় চাইবে যে ইয়ের উপরে একটা আধিপত্য বিস্তার করার জন্য, যেটা হচ্ছে যে মালিকদের উপরে একটা আধিপত্য বিস্তার করার জন্য। আবার দেখা যাবে মালিকরা চেষ্টা করবে যে ওয়ার্কারের উপর একটা আধিপত্য বিস্তার করার জন্য, যে আধিপত্যটা এখন পর্যন্ত তাদের আছে। যদিও 5ই আগস্টের পরে অনেকটা একটা প্রবলেম হয়, কিন্তু তারপরেও যেটা হচ্ছে সেটা আস্তে আস্তে করে সেটেল হচ্ছে। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সরকারের যদি কোনো পলিসি চেঞ্জ হয় সেটা কি করে, অবশ্যই ইন্ডাস্ট্রির উপরে ইম্প্যাক্ট ফেলে। এবং আরেকটা জিনিস দেখেন ইউনিয়ন দেখেন ট্রেড ইউনিয়ন গুলো আপনারা প্রায় আমাদেরকে অভিযোগ করেন যে ভাইয়া ট্রেড ইউনিয়ন তো আমার এলাকায় ট্রেড ইউনিয়ন খুব জ্বালায়। এর কারণটা কি? কারণটা হচ্ছে ট্রেড ইউনিয়নের কাজ হচ্ছে এমপ্লয়কে কি করা, অর্গানাইজ করা। আমি আবার বলছি ট্রেড ইউনিয়নের কাজ হচ্ছে এমপ্লয়কে অর্গানাইজ করা, এবং যে ইন্ডাস্ট্রির মালিকদের কাজ হচ্ছে যাতে করে তারা কি হচ্ছে অর্গানাইজ না হতে পারে সেটার জন্য চেষ্টা করে। কারণ কি এখানে দুটো জায়গাতেই একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে ট্রেড ইউনিয়ন গুলো এক্সটার্নাল এবং তারা কি করে সবসময় এর উপরে প্রেসার জেনারেট করে। কিসের উপরে? যে আপনার অর্গানাইজেশনের উপরে সবসময় তারা প্রেসার জেনারেট করে। এখন আপনি বলতে পারেন যে ভাই এটার মধ্যে নেগেটিভ ভাবে কেন আপনি জিনিসটা প্রেজেন্ট করছেন আমাদের কাছে? আমরা আসলে আপনাকে নেগেটিভ ভাবে প্রেজেন্ট করছি না, কারণ এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে বাংলাদেশে দেখবেন আপনি যেমন ধরেন ব্রাজিলের যে বর্তমান প্রেসিডেন্ট মিস্টার লুলা, এই মিস্টার লুলা ডিসিলভা, এই লুলা ডিসিলভা বেসিক্যালি কি হচ্ছে যে হি ওয়াজ এ ট্রেড ইউনিয়ন লিডার। এবং ইউরোপিয়ান বেশ কয়েকটা কান্ট্রি আছে যেখানে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট তারা হয়েছেন কি, তারা একসময় ছিলেন ইউরোপ ট্রেড ইউনিয়ন নেতা ছিলেন, এবং সেখান থেকে দে হ্যাভ বিকাম প্রেসিডেন্ট অফ দ্যাট কান্ট্রি অর দে হ্যাভ বিকাম প্রাইম মিনিস্টার অফ দ্যাট কান্ট্রি। তো আমাদের ক্ষেত্রে সমস্যাটা, আমাদের দেশের সমস্যা হচ্ছে গিয়ে আমাদের দেশে ওয়ার্কারের সামনে কোনো পজিটিভ আপনি পাবেন না, যেটা হচ্ছে কোনো পজিটিভ এক্সাম্পল আপনি পাবেন না। পজিটিভ এক্সাম্পল আপনি কেন পাবেন না? এর কারণ হচ্ছে কি আপনি দেখেন, লক্ষ্য করেন একটু যদি তাকান, তাহলে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে বর্তমান যে সিচুয়েশন বিরাজ করছে এবং বর্তমান আপ টু আফটার লিবারেশন ওয়ার এর পর থেকে এখন পর্যন্ত দেখবেন যে বাংলাদেশে কোনো প্রপার বা ম্যাচিওর কোনো ট্রেড ইউনিয়ন নেতা তৈরি হয় নাই। এখন যারা এক্সিস্টিং ট্রেড ইউনিয়ন নেতা আছে এরা সবাই দেখবেন ইউ ক্যান পারচেজ দেম। আমি আবার বলছি ইউ ক্যান পারচেজ দেম। আপনি নাজমা ছাড়া বাংলাদেশে যতজন ট্রেড ইউনিয়ন নেতা বা নেত্রী আছে তাদেরকে আপনি অল্প পয়সায় কিনতে পারবেন। নাজমাকে কেনা যায় কিন্তু একটু বেশি পয়সা দিতে হয়, বুঝতে পেরেছেন?
সো আপনাকে যে জিনিসটা দেখতে হবে যে আমাদের সামনে কোনো ভালো এক্সাম্পল নাই। ইভেন ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়াতে এখন বর্তমান গভর্নমেন্টে প্রায় 16 জনের মতো মন্ত্রী আছে, যে মন্ত্রীরা একসময় ট্রেড ইউনিয়ন নেতা ছিল, এবং নাও দে হ্যাভ বিকাম মিনিস্টার অফ দ্যাট কান্ট্রি। সো ইন্ডিয়ার মতো একটা দেশে, সো ওখানেও কিন্তু ট্রেড ইউনিয়নের অনেক ভালো এক্সাম্পল আছে, কিন্তু আমাদের দেশে আসলে ট্রেড ইউনিয়ন নেতাদের কোনো ভালো এক্সাম্পল নাই। যেমন ধরেন আমাদের সামনে যদি আপনি এক্সাম্পল ধরেন, তাহলে এক্সাম্পল হচ্ছে মিস্টার শাহজাহান খান, দ্যাট গায়, ওই যে বড় মোচওয়ালা যে লোকটা, এই লোকটা কি করছে যে সে এখন দেখেন সে হচ্ছে শ্রমিক লীগ নেতা, এবং এই ভদ্রলোক যেটা হয় উনি এখন প্রায় 2000 বাসের মালিক, অর্থাৎ সার্বিক নামের একটা বাস দেখবেন যে রাস্তায় চলে, এই 2000 বাসের মালিক হচ্ছে এই লোক, এই যে আমাদের যে শাহজাহান খান যে ভদ্রলোক উনি, এবং উনি একজন মালিক হয়ে গেছেন, একজন বাসের মালিক হয়ে গেছেন, পরিবহন শ্রমিক নেতা। সো আলটিমেটলি কি হচ্ছে, উনি একদম রীতিমতো হয়ে গেছেন একজন চাঁদাবাজ। এর বেশি কিছু বলার আমার আসলে রুচিতেও আসে না, কিংবা বলার মতো আসলে এক্সাম্পল দেওয়ার মতো কিছু নাই। উনি আসলে রীতিমতো একজন চাঁদাবাজ। তো এখন দেখেন, যখনই আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাবেন, তখন আপনাকে লক্ষ্য রাখতে হবে যে বাতাস কোন দিক থেকে আসে, কোন দিকে যাচ্ছে। আপনার দেখেন, এখানে যদি আমরা চিন্তা করতাম যে শুধু রিলেশনশিপটা মালিক এবং শ্রমিকের মধ্যে, ধরেন মালিক এবং শ্রমিকের মধ্যে যদি রিলেশনশিপটা হইতো, তাহলে সেক্ষেত্রে মালিক এবং শ্রমিকরা কি করতো, যে একটা স্পেসে এসে তারা কাজ করতেন। আমি আবার বলছি, মালিক এবং শ্রমিকরা একটা স্পেসে এসে কাজ করতে পারতো, কিন্তু সমস্যা হয়ে গেছে এখানে আরো কিছু ইন্টারফেয়ারেন্স আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে গভর্নমেন্ট, একটা হচ্ছে ইউনিয়ন। তো আপনি যখন ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বা আইআর ম্যানেজার হবেন, তখন আপনাকে প্রত্যেকটা জিনিস ফোরকাস্ট করতে হবে। আমি যেমন আপনাদেরকে ফোরকাস্ট করে কি বলেছি, যে ভাইয়া আপনি মনে রাখবেন যে সামনের যে আপকামিং ডেটা আসতেছে, সেই দিনটা কিন্তু খুব বেশি হ্যাপিনেস নিয়ে আপনার জন্য আসবে না। কেন আসবে না? হ্যাপিনেস নিয়ে আসবে না, এর বড় কারণ হচ্ছে যে সামনের দিনটা খুবই খারাপ সময় আসতেছে আপনাদের সামনে। আমি আবার বলছি যে সামনের দিনটা কি হচ্ছে, যে খুব খারাপ একটা সময় আসতেছে আপনাদের জন্য, যে সময়টা বেসিক্যালি কি হচ্ছে, যে যেটা আসলে আমাদের জন্য খুব বেশি সুখকর একটা সময় হবে না। কেন হবে না সুখকর সময়? সুখকর সময় হবে না এটার জন্য, বিকজ আমাদের কাছে যেটা হবে, যে সমস্যাটা হবে, সেটা হচ্ছে যে আমাদের কাছে বেসিক্যালি আমাদের ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা হবে যে আমাদের এই ট্রেড ইউনিয়ন গুলো ম্যানেজ করার মতো যে হিউম্যান রিসোর্স, সেই হিউম্যান রিসোর্স আমাদের কাছে নেই। ট্রেড ইউনিয়ন ম্যানেজ করার মতো যে হিউম্যান রিসোর্স, সেই হিউম্যান রিসোর্স আমাদের কাছে কি নেই, যে বর্তমানে নেই। যদি সেই হিউম্যান রিসোর্সটা আমাদের কাছে থাকতো, তাহলে আর আমাদের কোনো কি হতো না, যে সমস্যা হতো না। সো এই জিনিসটা হচ্ছে গিয়ে আপনাকে খুবই কেয়ারফুলি মাথায় রাখতে হবে, যে ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে এই ধরনের বড় সমস্যাটা পড়বেন, যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের ক্ষেত্রে এই সমস্যাটা সব থেকে বড় প্রবলেম হয়ে দাঁড়াবে। এখন আসেন, একটা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন নিয়ে যখন কাজ করবেন, তখন বেসিক্যালি আপনাকে 3টা স্টেপ খুব ভালোভাবে বুঝতে হবে। আমি আবারও বলছি, আপনাকে 3টা স্টেপ খুব ভালোভাবে বুঝতে হবে। এই 3টা স্টেপ কি কি বুঝতে হবে? 1 নম্বর হচ্ছে কি ইউনিয়ন অর্গানাইজিং। আমি আবার বলছি, একটা হচ্ছে ইউনিয়ন অর্গানাইজিং, একটা হচ্ছে নেগোসিয়েশন, এবং আরেকটা হচ্ছে এনফোর্সমেন্ট। আমি আবার বলছি যে ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে আপনাকে খুব ভালোভাবে যে জিনিসটা আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে 3টা স্টেপ। 1 হচ্ছে অর্গানাইজিং, 2 হচ্ছে গিয়ে নেগোসিয়েশন, এবং 3 হচ্ছে এনফোর্সমেন্ট। এখন আপনি আমাকে বলতে পারেন, তাহলে ভাই এগুলো কি আইনের সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা? দেখেন, আপনারা যারা খুব ভালো সামনের দিনগুলোতে খুব ভালো ট্রেড ইউনিয়নের পরিচালনা করার জন্য খুব ভালো আইআর ম্যানেজার হতে চান, তাদের জন্য আমি প্রথমেই বলে দিচ্ছি, দুটো চ্যাপ্টার আপনাকে 100% একদম মুখের মাথায় রাখতে হবে, অর্থাৎ যেটা হচ্ছে জিহ্বা আছে না আমাদের, জিহ্বার মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে 13 নম্বর অধ্যায়, যেখানে বলা আছে ট্রেড ইউনিয়ন এবং শিল্প সম্পর্ক, এবং আরেকটা জায়গা বলা আছে, সেটা হচ্ছে যে আমাদের শ্রম আইনের যে জায়গাটা থাকবে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, যেটাকে বলি আমরা। সেই ইন্ডাস্ট্রিয়াল রিলেশন একটা জায়গা, বা যেটাকে আমরা কি করতে পারি, যে শ্রম বিরোধ বলি, বা যেটাকে হচ্ছে শিল্প বিরোধ বলি, আমরা যেটাই বলি,
এই শিল্প বিরোধ, অর্থাৎ আপনাকে এই দুটো জায়গা, একটা হচ্ছে গিয়ে চ্যাপ্টার 13 এবং একটা হচ্ছে গিয়ে চ্যাপ্টার 14, এই দুটো জায়গা আপনাকে কি করতে হবে, এই দুটো জায়গা সম্পর্কে আপনার খুব ভালো ইনফরমেশন আপনার মাথায় থাকতে হবে। আমি আবারও বলছি, জি, এই দুটো বিষয় সম্বন্ধে আপনার খুব ভালোভাবে এই দুটো চ্যাপ্টার সম্বন্ধে আপনার আইডিয়া থাকতে হবে। এখন আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন কেন এটা আমার কেন প্রয়োজন হবে। প্রথম বিষয়টা হচ্ছে গিয়ে, আপনি যখন ইন্ডাস্ট্রিয়াল রিলেশন নিয়ে কাজ করবেন, তখন একটা ট্রেড ইউনিয়ন যখন আবেদন হয়, আমি আবার বলছি, একটা ট্রেড ইউনিয়ন যখন আবেদন হয়, তাহলে সেক্ষেত্রে সেই ট্রেড ইউনিয়নটা কোন কোন প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন করতে হয়। আমি আবার বলছি, একটা ট্রেড ইউনিয়ন কোন কোন প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন করা হয়, সেই প্রক্রিয়াটা আপনাকে সবার আগে কি করতে হবে, যে বুঝতে হবে। আমি আবার বলছি, কোন কোন প্রক্রিয়ায় একটা ট্রেড ইউনিয়ন নিবন্ধিত হবে, সেই জিনিসটা আপনাকে সর্বপ্রথম খুব ভালোভাবে বুঝতে হবে। আপনি যদি একটা ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন না বোঝেন, তাহলে সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে আপনি একটা ট্রেড ইউনিয়ন যখন নিবন্ধিত হবে, সেটার ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কিনা সেই জিনিসটা আপনি ধরতে পারবেন না। এখন এটার জন্য কোন কোন জায়গাগুলো পড়তে হবে, এটার জন্য পড়তে হবে হচ্ছে 175 ধারা থেকে 182 ধারা পর্যন্ত পড়তে হবে। এখন দেখেন, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, আমি যতটুকু পড়াচ্ছি বোঝা যাচ্ছে কিনা, প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলতে হবে প্লিজ। ভাই আমার একটা জানার ছিল, সেটা হলো যে আমাদের ফ্যাক্টরির নামে অটোমেটিক কেউ একজন হয়তো ট্রেড ইউনিয়ন গঠন করে রাখছে, এটা আমরা আসলে কেউ জানি না, তা এক্ষেত্রে কি কিছু করণীয় আছে কিনা? দেখেন, আপনার ফ্যাক্টরির বিরুদ্ধে অটোমেটিক্যালি ট্রেড ইউনিয়ন করে রেখেছে, এ ধরনের আসলে কোনো কথা হয় না। আমি আবারও বলতেছি কেন হয় না, কারণ অটোমেটিক কোনো ট্রেড ইউনিয়ন হয় না। আমি আবারও বলছি আপনাকে যে অটোমেটিক কোনো ট্রেড ইউনিয়ন হয় না। এখন ধরেন, আপনাকে প্রথমে আমি কিন্তু একটু প্র্যাকটিক্যাল ধাঁচে আইআরটা পড়ানোর চেষ্টা করব আপনাদেরকে। ধরেন বইয়ের মতো করে পড়ালে আমার এই শুধুমাত্র আমি আপনাদের কি করব, যে আমার গ্যাজেট, আমার যে প্রেজেন্টেশনটা আছে এটা পড়িয়ে আমি ধরেন 10 দিন পরে আমি এখান থেকে সুন্দর করে চলে যেতে পারি, ঠিক আছে। আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যাল ওয়েতে আমাদের এই ইয়েটা পড়ানোর চেষ্টা করব আইআরটাকে, যাতে করে আপনি প্র্যাকটিক্যালি আইআর এর কাজগুলো করতে পারেন। আপনাদের যদি কারো কোনো একটু যদি সমস্যা হয় বা আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম হয়, আমাকে একটু বলবেন যে ভাই আপনার এই জায়গাটা একটু এইভাবে বলেন, তাহলে আমাকে একটু বললে আমার জন্য সুবিধা হবে। এখন আমাকে বলেন যে আপনি যে কথাটা বললেন যে স্যার, যে আমার এখান থেকে অটোমেটিক্যালি ট্রেড ইউনিয়ন যেটা হচ্ছে যে হয়ে গেছে, অটোমেটিক্যালি আসলে কখনো স্যার ট্রেড ইউনিয়ন হয় না। এখন সমস্যাটা হয়েছে ভাইয়া, যে আপনি যেটা করেননি সেটা হচ্ছে আপনি আপনার অর্গানাইজেশনের ট্রেড ইউনিয়ন জমা পড়েছে কিনা সেটা সম্বন্ধে আপনি কোনো আপডেট কখনো রাখেননি। আমি কি ভুল বললাম কিনা বলেন স্যার? এটা হতে পারে ভাইয়া, তবে আমাদের ফ্যাক্টরির হয়তো দুই একজন এমপ্লয়ি কি দিয়ে বাইরেরই কেউ হয়তো এটা অ্যাপ্লিকেশন করছিল, পরে বেটার ওয়ার্কের আমাদের ভিজিটের পর বেটার ওয়ার্ক থেকে আমাদের এই মেসেজটা জানাইছে যে আপনাদের ট্রেড ইউনিয়নে একটা রেজিস্ট্রেশন করা হয়েছে। আচ্ছা, এবার আসেন আপনাদেরকে আমি দেখাই ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন আছে কিনা। দেখেন, সবাই দেখবেন, যারা আইআর ম্যানেজার হবেন তাদেরকে বলছি যে আপনার যখন এই কিছুদিন পরেই আপনার সবাই একটু গ্রুপে যান, সবাই গ্রুপে যাবেন। আপনাদেরকে গ্রুপে একটা লিংক দেওয়া হয়েছে, এই লিংকটা আসলে বেসিক্যালি শ্রম অধিদপ্তরের একটা লিংক। এই লিংকটা আপনারা সবাই লাইভ করতে পারবেন, সবাই দেখতে পারবেন বাংলাদেশে কোন প্রতিষ্ঠানের ট্রেড ইউনিয়ন, এখানে কি কি দেখতে পারবেন। এক, ট্রেড ইউনিয়নের নিবন্ধন সংক্রান্ত তথ্য। আমি আবারও বলছি, ট্রেড ইউনিয়নের নিবন্ধন সংক্রান্ত তথ্য আপনি এখানে যাবে তুমি বাবা। এক, ট্রেড ইউনিয়নের নিবন্ধন সংক্রান্ত তথ্য, অর্থাৎ বাংলাদেশে কতগুলো ট্রেড ইউনিয়ন নিবন্ধিত আছে বর্তমানে, সেটার সম্পূর্ণ তথ্য আপনি কি করতে পারবেন, যে এখান থেকে বের করতে পারবেন। 2 নাম্বার, ট্রেড ইউনিয়নের আবেদন করা হয়েছে এবং আমি একটা একটা দেখাই আপনাদেরকে। দেখেন, ট্রেড ইউনিয়নের ইনফরমেশন, অর্থাৎ কোন কোন অর্গানাইজেশনের ট্রেড ইউনিয়ন আছে সেটা আপনি কি করতে পারবেন, এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। সো 2 নাম্বার বিষয় হচ্ছে কি, ওই ট্রেড ইউনিয়নের সভাপতি, সহ সম্পাদক কে, সাধারণ সম্পাদক কে, তাদের নাম এবং তাদের ফোন নাম্বার আপনি এখান থেকে পাবেন। কত তারিখে আবেদন করেছে, কত তারিখে রেজিস্ট্রেশন হয়েছে সেটা আপনি এই লিংক থেকে পাবেন। তার মানে হলো গিয়ে এটা জানা যাবে প্রত্যাখ্যান কখন হয়েছে, ফেডারেশন, আপনি যদি কোনো ফেডারেশনের তথ্য যদি আপনি কি করতে চান, যে ভেরিফিকেশন করতে চান,
তাহলে এখান থেকে ফেডারেশনের তথ্যটা কি করতে পারবেন, আপনি ভেরিফিকেশন করতে পারবেন। বুঝতে পেরেছেন? এটা গেল আপনার ফেডারেশনের বিষয়। তারপরে আসেন যে বিষয়টা, সেটা হচ্ছে কনফেডারেশনের নিবন্ধন সংক্রান্ত তথ্য। বাংলাদেশে কোনো কনফেডারেশন নেই, যদি থাকতো তাহলে তথ্যটা এখানে দেখাতো। তারপরে যেটা হচ্ছে ট্রেড ইউনিয়ন সংক্রান্ত মামলা, কতগুলো ট্রেড ইউনিয়ন সংক্রান্ত মামলা আছে, সেই মামলাগুলো আপনি কি করতেন, যে এখান থেকে দেখতে পেতেন যে কতগুলো মামলা বিচারাধীন অবস্থায় আছে। ঠিক আছে, এটা দেখা যাবে। তারপরে যেটা হচ্ছে যে আপনার এখানে সালিশ, অর্থাৎ আপনার এখানে সরকার কোন কোন ট্রেড ইউনিয়নে সালিশ করেছে, অর্থাৎ যেটা হচ্ছে যে তারা এটাকে মিডিয়েশন করেছে। আমরা বলি না যে মধ্যবর্তী কোনো ব্যক্তি এসে এখানে কি করবে, বিচার করবে। ঠিক আছে, সো এই বিচারের জন্য কি করা হবে, এবং কাদেরকে দেখেন যে এই যে এখানে যে ব্যর্থতার জন্য নোটিশ দেয়া হয়েছে, নিষ্পত্তি করতে পারেনি, তখন ব্যর্থতার জন্য কি দেয়, নোটিশ প্রত্যয়নপত্র দেয়। ঠিক আছে, সো সেইগুলো এখানে কি করবেন, যে আপনারা পাবেন, যে প্রত্যেকটার ক্ষেত্রে যে এবং কোনটা নিষ্পত্তি হয়েছে সেটা বলে দিবে, কোনটা অনিষ্পত্তি অবস্থায় আছে সেটা এখানে বলে দিবে। এই যে এখানে জিনিসগুলো বলা আছে। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে সিবিএ নির্বাচন সংক্রান্ত তথ্য, কোন কোন জায়গাতে সিবিএ নির্বাচন হয়েছে। এই যে দেখেন কতগুলো সিবিএ বাংলাদেশে আছে, এবং সেই সিবিএর কোনটার কোনটার নির্বাচন হয়েছে সেটা কি করবে, যে এখানে খুব সুন্দর করে কি করবে, যে দেখাবে যে কোন কোন জায়গাতে সিবিএ নির্বাচনগুলো হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে কি, এই সিবিএ নির্বাচন থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো সব এখান থেকে আপনি জানতে পারবেন। এখন শোনেন, আইআর ম্যানেজার হিসেবে আপনার কাজ কি? আইআর ম্যানেজার হিসেবে নিয়মিত কাজ হচ্ছে আপনার এই জায়গাটা সম্বন্ধে আপডেটেড থাকা। দেখেন এখানে বাংলাদেশে কতগুলো ট্রেড ইউনিয়ন আছে, আপনি এখানে এই এক লিঙ্কে দেখতে পাচ্ছেন, দেখা যায় না? কত আছে? 10,009টা ট্রেড ইউনিয়ন বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত। দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, কেউ কথা বলছেন না, এই জন্য আমি কনফিউজ যে আপনারা আদৌ বুঝতে পারছেন কিনা জিনিসগুলো। দেখেন, আপনারা যদি না বুঝতে পারেন আমাকে একটু বলবেন। সো ট্রেড ইউনিয়ন আপনার যেটা হচ্ছে যে আপনারা যারা আমাকে একটু আগে বললেন যে আমার এখানে হয়ে গেছে আমি জানি না, তাহলে জানবেন কিভাবে এখন স্যার? শুনতে পাচ্ছেন? এখানে গেলে দেখতে পাওয়া যাবে, এই লিংকেই পাওয়া যাচ্ছে। রাইট, আপনারা কি করবেন, এই লিংকের অ্যাড্রেস আমি আপনাকে দিয়েছি, এবং এখান থেকে কি করবেন, যে ট্রেড ইউনিয়নের এই ইনফরমেশন গুলো আপনি কি করবেন, পাবেন একদম নিয়মিত ভাবে। এই জায়গাতে এটা আপডেটেড জায়গা, এখানে আপনি কি করবেন, এই ইনফরমেশন গুলো পাবেন। অর্থাৎ এখানে কোন কোন জায়গাতে যে ট্রেড ইউনিয়ন সংক্রান্ত নিবন্ধিত তথ্য সবগুলো এখান থেকে পাবেন। ঠিক আছে, সো এইটা নিজে নিজে ফুল ওপেন করবেন, ওপেন করে নিজে নিজে খুঁজে বের করবেন, বের করে তারপরে এগুলো চেক করবেন। আমি কি বিষয়গুলো বোঝাতে পারছি আপনাদেরকে? জি ভাইয়া, বোঝা যাচ্ছে। এখন বিষয় হলো ভাইয়া, রেজিস্ট্রেশন তো হয়ে গেছে আমাদের, কেউ অবগত না, সেক্ষেত্রে কি রেজিস্ট্রেশন বাতিল করার কোনো নিয়ম আপনার আছে? ফ্যাক্টরির নামটা কি বা অর্গানাইজেশন নাম কি বলা যাবে, যদি কিছু মনে না করেন? জি ভাইয়া, আমার অর্গানাইজেশন পিকার্ড বাংলাদেশ লিমিটেড। কি পিকার্ড? জি জি, পিকার্ড রেজিস্ট্রেশন আছে, আমি এখানে দেখছিলাম যে আছে, তবে সেটা কি বাতিল করার পিকার্ড বানানটা সুযোগ কি আছে? এরকম? পিকার্ড বাংলাদেশ, PICARD, পি এর জায়গায় ভাইয়া ডি, PICARD। ডি না? আচ্ছা আচ্ছা, ডি, পিকার্ড বাংলাদেশ, এইটা। জি, আচ্ছা, এটাকে আবার একটু বাংলা করতে হবে, দাঁড়ান একটা মিনিট। পিকার্ড বাংলাদেশ লিমিটেড। তো আসেন দেখি আমরা এটা আছে কিনা। আপনি যদি এখানে দেন তাহলে এখন কি করবেন, আপনি দেখতে পাবেন। এই দেখেন, আপনার ট্রেড ইউনিয়ন আবেদন করা হয়েছে 5/3/2025-এ, এবং 23/4/2025-এ আপনার এখানে ট্রেড ইউনিয়ন নিবন্ধন হয়েছে। আপনার এখানে সভাপতি হচ্ছে জনি মিয়া, আর সাদ্দাম হোসেন হচ্ছে গিয়ে আপনার সাধারণ সম্পাদক। ঠিক আছে, এই দুইজন এমপ্লয়ি দেখবেন আপনার অর্গানাইজেশন আছে। টোটাল ওনারা কেউ নাই আমাদের অর্গানাইজেশনে ভাইয়া, হয়তো আগে ওনারা ছিল হয়তো। আচ্ছা আচ্ছা, এই যে 525 জন আপনার এখানে দেখাচ্ছে। এই যে এখানে পিকার্ড বাংলাদেশে এই ট্রেড ইউনিয়নটা হয়েছে, জামগড়া আশুলিয়াতে আপনাদের অফিস। সো যাই হোক, এখন এই অবস্থাটা আছে। এখন থেকে আপনারা কি করবেন, এইটা করবেন। এখন দেখেন অর্গানাইজিং আসলে কোন জায়গাটাতে হবে? অর্গানাইজিং হবে এই জায়গাটুকুতে। এই যে এখানে 175 থেকে 182 পর্যন্ত এই জায়গায় হচ্ছে ট্রেড ইউনিয়নের নিবন্ধন হবে। আমি আবার বলছি, 182 থেকে
175 পর্যন্ত আপনার 182 পর্যন্ত, সরি 175 থেকে 182 পর্যন্ত ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশনটা হবে। এই রেজিস্ট্রেশনটা বেসিক্যালি কি হবে, যে অর্গানাইজেশন কি করবে, যে এই রেজিস্ট্রেশনের বিষয়টা আপনাকে পুরো বিষয়টা বুঝতে হবে বা জানতে হবে। এখন এই জিনিসটা বোঝার জন্য বা জানার জন্য আপনাকে কি করতে হবে, আপনি নিজে নিজে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি এই জায়গাটাতে আমাদের দল ডিপার্টমেন্ট অফ লেবার .gov, এই যে এটার যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে যেটা করা যায় সেটা হচ্ছে এই ট্রেড ইউনিয়ন আবেদন করা যায়। তাহলে ট্রেড ইউনিয়ন আবেদন করতে গেলে দেখবেন এখানে বলা আছে রেজিস্ট্রেশনের জন্য দরখাস্ত, ঠিক আছে? এই দরখাস্ততে কি কি ইনফরমেশন আপনাকে দিতে হবে সেটা এখানে বলে দেয়া আছে। এক নাম্বার গেল। 2 নাম্বার বিষয় হচ্ছে গিয়ে যে দরখাস্তের জন্য প্রয়োজনীয় তথ্য, কি কি তথ্য আপনাকে দিতে হবে সেটা এই জায়গাগুলোতে কি করা আছে খুব সুন্দর করে আপনার এখানে বলে দেয়া আছে। এই যে এখানে দেখবেন যে এই 1 থেকে এই যে আপনার এখানে একদম 6 পর্যন্ত কি করা আছে, যে টোটাল ইনফরমেশন গুলো খুব সুন্দর করে এখানে দিয়ে দেয়া আছে, ঠিক আছে? অর্থাৎ ট্রেড ইউনিয়নের যাবতীয় ইনফরমেশন গুলো সবগুলো এখানে কি কি ইনফরমেশন দিবেন সেগুলো সবগুলো এখানে বলে দেয়া আছে, ঠিক আছে? তার মানে হচ্ছে কি আপনি এখানে কি কি ইনফরমেশন দিবেন সবগুলো এখানে খুব সুন্দর করে বলে দেয়া আছে। তার মানে আপনি বুঝতে পারলেন অর্গানাইজিংটা কিভাবে হবে। অর্গানাইজিংটা হবে ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশনের মাধ্যমে। তার মানে রেজিস্ট্রেশনের যে যাবতীয় বিষয়াদি সেটা আপনি পাবেন কয়টা জায়গায়, 177, 178 এবং 179। এই 3টা জায়গাতে কি করবেন, যে আপনি পাবেন যে ট্রেড ইউনিয়ন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। 1 2 না, এটা গেল আপনার অর্গানাইজিং এর বিষয়টা। তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে নেগোসিয়েশন। এখন যখন আপনার ট্রেড ইউনিয়ন হয়ে যাবে, আপনারা জানেন ট্রেড ইউনিয়ন যখন হয়ে যায় আপনাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ট্রেড ইউনিয়ন যখন রেজিস্ট্রেশন হয়ে যায়, রেজিস্ট্রেশন হওয়ার পরে ট্রেড ইউনিয়নের একটা ছোট ইম্পর্টেন্ট বিষয় আছে। একটা প্রতিষ্ঠানে যদি একটা ট্রেড ইউনিয়ন থাকে তাহলে ওই প্রতিষ্ঠানের জন্য ওইটাই কি, ওই ট্রেড ইউনিয়নটাই হচ্ছে সিবিএ। এখন প্রশ্নটা হচ্ছে তাহলে সিবিএ না হলে কি ট্রেড ইউনিয়ন কালেকটিভ বার্গেনিং করতে পারবে না? জি, কথাটা সত্য যে সিবিএ যদি নিবন্ধিত না হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না, যে সে কখনোই কালেকটিভ বার্গেনিং করতে পারবে না। তাকে বাধ্যতামূলকভাবে যেটা করতে হবে সেটা হচ্ছে তাকে কালেকটিভ বার্গেনিং করার জন্য, নেগোসিয়েশন করার জন্য তাকে অবশ্যই যেটা করতে হবে, যে অবশ্যই এটা তার বাধ্যতামূলকভাবে তার মাথায় রাখতে হবে যে নেগোসিয়েশন করতে হলে তাকে সিবিএ হতে হবে। সবাই মনে রাখবেন ট্রেড ইউনিয়ন কখনো মালিকের সঙ্গে নেগোসিয়েশন করতে পারে না। আই রিপিট, ট্রেড ইউনিয়ন কখনো মালিকের সঙ্গে নেগোসিয়েশন করতে পারে না। যতক্ষণ না পর্যন্ত সে নিজেকে সিবিএ হিসাবে ঘোষণা করবে ততক্ষণ পর্যন্ত সে কখনোই ট্রেড ইউনিয়নের কি করতে পারবে না, যে সে ট্রেড ইউনিয়নের হয়ে সে কখনোই মালিকের সঙ্গে কি করবে না, সে নেগোসিয়েশন করতে পারবে না। তাকে নেগোসিয়েশন করতে হলে কি করতে হবে, অবশ্যই তাকে সিবিএ হতে হবে। এখন দেখেন এই সিবিএ এর যে নিবন্ধনটা সেটা আবার কিভাবে নেয়, এখন এটা একটা প্রশ্ন, বড় প্রশ্ন, যে সিবিএ এর ক্ষেত্রে কি হবে বিষয়টা, সিবিএটা আসলে কিভাবে করে করতে পারবো বা আমরা, তাই না? তো দেখেন সিবিএ এর জন্য এই দেখেন এখানে সিবিএ অ্যাপ্রুভালের একটা ডকুমেন্ট আমি আপনাকে দেখাই। আপনাকে যেটা করতে হবে সরকারের কাছে আবেদন করতে হবে, এবং সরকার যেটা করবে সেটা হচ্ছে এই যে দেখেন আপনাকে একটা সিবিএ এর কি দিয়েছে, নিবন্ধন দিয়েছে। এখানে বলেছে এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নম্বর এত এর 3/11/2020 খ্রিস্টাব্দের তারিখের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ শ্রম আইন 2006 এর 201 মোতাবেক এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড এইটার কি করা হয়েছে, একটি মাত্র ট্রেড ইউনিয়ন থাকায় উক্ত প্রতিষ্ঠানের জন্য শ্রমিক বা কর্মচারীদের জন্য আবেদনের তারিখ হইতে উক্ত দর কষাকষি প্রতিনিধি ঘোষণা করা হলো, ঠিক আছে? যেটা হচ্ছে যে এই প্রতিষ্ঠানে কি করা হলো, তাকে আপনি সিবিএ হিসাবে ঘোষণা করা হলো। এভাবে করে কি করতে হবে, যে আপনাকে নিজেকে সিবিএ হিসাবে ঘোষণা করে নিতে হবে। আমি কি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি কিনা বলেন, সবাই বুঝতে পারলেন কিনা? ভাইয়া সিবিএ কি তার মানে তাহলে বিষয় হচ্ছে প্রতিষ্ঠান যে থেকে এখানে, অ্যাপ্লিকেশন দিবে? জি ভাইয়া বলেন। আচ্ছা বলছিলাম এখানে ভাই বিষয় হচ্ছে যে ট্রেড ইউনিয়ন গঠন করার পরে হ্যাঁ, তার সিবিএ হওয়ার জন্য সরকারের কাছে আবার আবেদন করতে হবে, তাই তো? আবেদন করতে হবে। জি, আবেদন ছাড়া কি হবে না, যে সে কখনোই
সিবিএ হতে পারবে না। এখন আপনার একটা প্রশ্ন হতে পারে যে কেন আবেদন করতে হবে? সে আইনে তো বলাই আছে যে সে কি করবে, যে সে নিজে থেকে সিবিএ হতে পারবে, তাহলে কেন আমাকে আবেদন করতে হবে? সে তো নিজে থেকেই সিবিএ। দেখেন এখানে একটা ছোট্ট একটা প্রশ্নের উত্তরটা আছে। উত্তরটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে এই যে শ্রম পরিচালক তার যে ক্ষমতা সেটার কথা বলা আছে। তার ক্ষমতার মধ্যে কি বলা আছে যে সে একটা কাজ করতে পারবে। কি করতে পারবে কাজটা হচ্ছে সে ঘোষণা করতে পারবে। আমি আবার বলছি, এখানে যে কাজটার কথা বলা আছে শ্রম পরিচালকের ক্ষেত্রে, সেখানে বলে দেওয়া আছে যে তিনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এটা যে বেসিক্যালি তিনি একটা ইউনিয়নকে সে এই দেখেন এখানে কোনো প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান পুঞ্জ সম্পর্কে কোনো ট্রেড ইউনিয়ন যৌথ দর কষাকষি প্রতিনিধি হিসাবে প্রত্যায়িত হইবার অধিকারী তাহা নির্ধারণ। অর্থাৎ কি করবেন, এইটার নির্ধারণ কে করতে পারে? এটা করতে পারে একমাত্র শ্রম পরিচালক। আমি ধরেন আমি নিজেকে বললাম যে আমি নিজে হচ্ছে গিয়ে একটা সিবিএ, আমি একাই ট্রেড ইউনিয়ন, আমি একাই সিবিএ, কিন্তু না, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মালিক যদি বলে আমি তুমি সিবিএ, সেটা আমি মানি না কারণ তোমার পক্ষে কোনো প্রমাণ নেই, তখন কি করতে হয়? তখন আপনাকে এই শ্রম পরিচালকের কাছে গিয়ে এই যে এই জায়গাটা অনুযায়ী কি করতে হয় যে আপনাকে বাধ্যতামূলক ভাবে কি করতে হবে যে ট্রেড ইউনিয়ন গঠন করে সেটাকে কি করতে হবে যে 100% ইয়ে করতে হবে, যেটা হচ্ছে যে প্রত্যায়িত করতে হবে কার কাছ থেকে? শ্রম পরিচালকের কাছ থেকে। বাট বিফোর দ্যাট আপনি কি করবেন না, আপনি নিজেকে সিবিএ হিসাবে দাবি করতে পারবেন না। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি আপনাকে? দেখেন বুঝতে পারলেন কি? স্যার এখানে ট্রেড ইউনিয়নের লোকজনরাই আর কি অ্যাপ্লাই করবে শ্রম পরিচালকের কাছে। রাইট স্যার, ট্রেড ইউনিয়নে কি করবে, এটা আবেদন করবে। এই যেমন ধরেন এই যে আপনাকে এশিয়ান পেইন্টস এর যেটা দেখালাম, এই কাজটা আমার কাছে ওরা এসেছিল যে স্যার আমাকে একটু এটা ঘোষণা করে দেন আমাদেরকে। সো আমি তখন কি বললাম, এই চিঠিটা লিখেছিলাম। দেখেন এই চিঠিটা কি বলেছিলাম, চিঠিটা আমি বলেছিলাম যে আচ্ছা দাঁড়ান, এই যে এখানে বলেছিলাম যে এশিয়ান পেইন্ট, আচ্ছা এটা মুনাফা, কিন্তু বাংলাদেশ শ্রম আইনে 235 ধারা অনুযায়ী দরখাস্তের মধ্য থেকে দুইজন, আচ্ছা এটা গেল, এটা অন্য একটা বিষয়। দাঁড়ান আমি একটা জিনিস দেখাই, আমি ওই চিঠিটা দিয়েছিলাম ওদেরকে, ওই কোন চিঠিটা দিয়েছিলাম সেটা একটু দেখাই আপনাকে সিবিএ ঘোষণা করার জন্য। ওয়েট করেন একটু। আচ্ছা এটা হচ্ছে দাবি নামাটা, দাঁড়ান একটা মিনিট, লেটারের ফরম্যাটটা পেয়ে গেলে আমি দেখাচ্ছি আপনাকে। না ওরা আমার কাছে ওই ডকুমেন্ট আমি পাচ্ছি না খুঁজে। ওই ডকুমেন্টের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা আসলে কি করেছিলাম, যে সরকারের কাছে আবেদন করেছিলাম যে সরকার যাতে কি করে যে এই প্রতিষ্ঠানকে ট্রেড ইউনিয়ন হিসাবে যাতে সিবিএ হিসাবে যাতে ঘোষণা করে, সেটা বেসিক্যালি কি করা ছিল এখানে বলা ছিল। বুঝতে পেরেছেন? তো এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট বিষয়। দাঁড়ান আমি একটু দেখাই, দেখি তো এটা পাচ্ছি কিনা। না ওইটা আমরা পাইনি এখানে। জি জি, ওইটার মধ্যে কি করতে হবে যে ট্রেড ইউনিয়নকে আবেদন করতে হবে সরকারের কাছে যে তাদেরকে কি করা হোক, যে সিবিএ হিসাবে রেকগনাইজ করা হোক। আমি বিষয়টা বোঝাতে পেরেছি আপনাদেরকে স্যার? স্যার একটা জি প্রশ্ন স্যার। ছিল। বলেন। জি স্যার বুঝেছি। স্যার প্রশ্ন হলো, একটা প্রতিষ্ঠানে কি একাধিক ট্রেড ইউনিয়ন থাকতে পারবে? সর্বোচ্চ 3টা থাকতে পারবে। আমি আপনাকে কোথায় দেখিয়েছিলাম এটা, আমাদের শ্রম আইনের কোথায় দেখানো হয়েছিল এটা, 179 নাম্বার যে সেকশনটা আছে সেই সেকশনে আমি আপনাকে দেখিয়েছিলাম যে ট্রেড ইউনিয়ন সর্বোচ্চ কয়টা থাকতে পারবে? 3টা একটা প্রতিষ্ঠানে। এই যে দেখেন একটা প্রতিষ্ঠানে সর্বোচ্চ ট্রেড ইউনিয়ন থাকতে পারবে, এই যে দেখেন কোন প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান পুঞ্জ কোন সময় 3টির অধিক রেজিস্ট্রেশন প্রদান করা যাইবে না। ঠিক আছে? এই যে দেখেন কোন প্রতিষ্ঠানে বা প্রতিষ্ঠান পুঞ্জে কোন সময়ে 3টির অধিক রেজিস্ট্রেশন প্রদান করা যাইবে না। ক্লিয়ার? জি, প্রতিষ্ঠান পুঞ্জ বলতে কি এই যে একটা গ্রুপ অফ যেগুলো থাকে সেইগুলো এরকম? না, প্রতিষ্ঠান পুঞ্জ জিনিসটা কি সেটা আমি আপনাকে বলি। প্রতিষ্ঠান পুঞ্জ বলতে বোঝায়, আপনি দেখবেন যে আপনার এলাকায় কি আছে, স্যালন আছে না, স্যালন যে চুল কাটে, জি জি স্যালন আছে, রিক্সার গ্যারেজ আছে, ফার্নিচারের দোকান আছে, এরা সবাই একত্রিত হয়ে কি করতে পারে, এরা প্রতিষ্ঠান পুঞ্জ গঠন করতে পারে। কি করতে পারে? এরা সবাই একত্রিত হয়ে প্রতিষ্ঠান পুঞ্জ গঠন করতে পারে। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি আপনাদেরকে? জি ভাই, বুঝতে জি পারছি। বলেন। থ্যাংক ইউ। আচ্ছা আপনাদের কি কারো বুঝতে কষ্ট হচ্ছে? আমি কিন্তু জিনিসটা একটু গুছিয়ে
সুন্দর করে পড়াচ্ছি যাতে করে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়। কারণ আপনাদের এখানে আপনারা যারা আসছেন এখানে, আমি জানি না আজকে এখন পর্যন্ত কতজন অ্যাটেন্ড করেছেন 68 জন, এই যে 67 জন হয়ে গেল। তো এই 68 জনের মধ্যে আমি প্রিটি শিওর যে আপনাদের 99% লোকই আসলে ট্রেড ইউনিয়ন সম্বন্ধে কোনো আইডিয়া নেই। তো এই জন্য আপনাদের কাছে অনেকের কাছে বিরক্ত মনে হতে পারে বা লাগতে পারে যে ভাইয়া মনে হয় কি পড়াচ্ছে বুঝতেছি না, এলোমেলো লাগছে। কিন্তু দিন শেষে দেখবেন যে জিনিসটা আপনাদের কাছে অর্গানাইজ লাগবে। আমার ভাই একটা প্রশ্ন ছিল। বলেন ভাইয়া প্লিজ। আচ্ছা, একাধিক ট্রেড ইউনিয়ন যখন থাকবে তখন সিবি এর জন্য অ্যাপ্লিকেশন কি করবে? সিবি এর জন্য অ্যাপ্লিকেশন করবে ওখানকার যে কোনো একজন কি করবে অ্যাপ্লিকেশন করবে, যে কোনো একটা ইউনিয়ন থেকে অ্যাপ্লিকেশন যে কোনো একটা ইউনিয়ন থেকেই কি করবে সিবি এর জন্য নির্বাচনের জন্য আবেদন করবে। এটা কোথায় আছে? এখন এটা প্রশ্ন হতে পারে যে ভাই এটা কোথায় আছে সেটা একটু বলেন। দেখেন সিবি এর যে নির্বাচন, এই নির্বাচনের জন্য আবেদন করার প্রক্রিয়াটা কি করা আছে যে আমাদের এই আইনের মধ্যেই বলে দেয়া আছে যে যখন একটা প্রতিষ্ঠান কি করবে, যে ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন হয়ে যাবে, রেজিস্ট্রেশনের পরে তারা যখন সিবিএ হতে চাইবে তখন সেক্ষেত্রে সেটার প্রক্রিয়াটা কি। এই যে যৌথ দর কষাকষি প্রতিনিধি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার 202 নাম্বার ধারায় বলে দেয়া আছে। দেখেন 202 নাম্বার ধারায় আপনি খোলেন, এখানে খুব সুন্দর করে বলে দেয়া আছে যে তারা যেটা করবে, এই যেখানে যে ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে একটি মাত্র ট্রেড ইউনিয়ন থাকে সেক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের জন্য উহা যৌথ দর কষাকষি প্রতিনিধি বলিয়া গণ্য হইবে। যে ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে একাধিক ট্রেড ইউনিয়ন থাকে সেক্ষেত্রে ইউনিয়ন সমূহ নিজেদের মধ্যে নির্বাচন কমিশনের মনোনয়ন পূর্বক যৌথ দর কষাকষি প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করিবে, অথবা কোন ট্রেড ইউনিয়ন অথবা মালিক এতদ উদ্দেশ্যে দরখাস্ত করিলে শ্রম পরিচালক দরখাস্ত প্রাপ্তির 120 দিনের মধ্যে প্রতিষ্ঠানে কোন ট্রেড ইউনিয়নের যৌথ দর কষাকষি প্রতিনিধি হইবে, তাহা নির্ধারণের জন্য গোপন ভোটের ব্যবস্থা করিবে। ক্লিয়ার? বোঝা গেল ভাইয়া? জি, বোঝা গেছে। তার মানে হলো তারা যদি না করে তখন মালিক অ্যাপ্লাই করবে এটার জন্য? তখন মালিককে করতে হবে বেসিক্যালি। যখন তারা করবে না তখন সেক্ষেত্রে কে করবে, এটা বেসিক্যালি তখন মালিককে করতে হবে। যেমন ধরেন একটু আগে মালিক আগে আসবে। হ্যাঁ, এই একটু আগে আপনি এখন এই ইনফরমেশন পাবেন কোথায়? আপনার এই প্রশ্নটা আসতে পারে না যে আমার অর্গানাইজেশনে যে ট্রেড ইউনিয়নের মেয়াদ যে শেষ হয়ে গেছে সেটা আমি কোথায় পাবো? এই প্রশ্নটা কিন্তু আপনাদের অনেকেরই আসতে পারে। দেখবেন কিছুদিন পরে যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন তখন আপনাদের এই জিনিস মাথায় স্ট্রাইক করবে। এই দেখেন সিবিএ নির্বাচন সংক্রান্ত তথ্য দেখেন তো, এগুলা মেয়াদ উত্তীর্ণ দেখতে পাচ্ছেন, দেখা যায় ভাইয়া? যে এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড, বেসিক ব্যাংক, তারপরে এই দেখেন লাস্টের দিকে আসে নেসলে বাংলাদেশ, দেখা যায় এই যে নেসলে বাংলাদেশ শ্রীপুর গাজীপুর, এদেরও কি হয়েছে মেয়াদ শেষ হয়ে গেছে। কত তারিখে? এটা হচ্ছে 28/1/2025 তারিখে, দেখতে পাচ্ছেন? জি জি। তাহলে এই তথ্যগুলো কোথায় পাবেন? আপনি এই জায়গায় পাবেন। বলেন প্লিজ। আচ্ছা, এর সাথে আরেকটা কোশ্চেন, মানে এর সাথে রিলেটেড, সেটা হলো যদি ধরেন 5টা ট্রেড ইউনিয়ন আছে আমার ইন্ডাস্ট্রিতে, জি, তো সেই ক্ষেত্রে ওই সিবিএটা কি হবে? যে কোনো একটা ট্রেড ইউনিয়ন কি করে দেবে নাকি ওই সবার সম্মিলিতভাবে একটা সিবি হবে? একটা প্রতিষ্ঠানে যদি একটা ট্রেড ইউনিয়ন থাকে, তাই না? না, 5টা আছে। 5টা থাকবে না, থাকবে কয়টা? সর্বোচ্চ 3টা। 3টা। 5টা সরকার বলছে যে তারা সংশোধন করে 5টা করবে। যদি 5টা থাকে তাহলে কি করবে, যে অর্গানাইজেশনের মধ্যে আপনি এখন পিসি কমিটি নির্বাচন করেছেন কোনো আপনি? জি জি করেছেন না? অর্থাৎ ওই অর্গানাইজেশনের সকল এমপ্লয়ি কি করবে, ভোট দিবে। অর্থাৎ জাতীয় নির্বাচন যেভাবে হয় ঠিক একভাবে ওরকমের ভোট হবে। ওই ভোটে যে ট্রেড ইউনিয়ন সর্বোচ্চ পরিমাণ ভোট পাবে তারা কি হবে, তারা বেসিক্যালি সিবিএ গঠন করবে। তারা কি করবে? সিবিএ গঠন করবে। ক্লিয়ার? বোঝা গেল? নির্বাচনের আয়োজন করবে কারা? মালিক নির্বাচন আয়োজন করবে। প্রথমত নির্বাচন আয়োজনের দায়িত্বটা হচ্ছে ট্রেড ইউনিয়নের নিজের। আমি আবার বলছি, প্রথমে নির্বাচনের দায়িত্ব কার? ট্রেড ইউনিয়নের নিজের। কারণ এই যে দেখেন তো এই জায়গায় কি বলেছে, যে ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের একাধিক ট্রেড ইউনিয়ন থাকে সেক্ষেত্রে ইউনিয়ন সমূহ নিজেদের মধ্যে নির্বাচন কমিশনার মনোনয়ন পূর্বক যৌথ দর কষাকষি প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করিবে। দেখছে এখানে বলেছে না? অথবা কোন ট্রেড ইউনিয়ন অথবা মালিক এতদ উদ্দেশ্যে দরখাস্ত করিলে শ্রম পরিচালক দরখাস্ত প্রাপ্তির 120 দিনের মধ্যে সে ভোটের ব্যবস্থা করবে। প্রথমত কাজ হচ্ছে এটা ট্রেড ইউনিয়নের করার কথা। যদি ট্রেড ইউনিয়ন মনে করে যে না আমি করব না, বা ট্রেড ইউনিয়ন গুলো চিন্তা করলো যে ভাই আমাদের পক্ষে ভোট করা সম্ভব না, কারণ মালিক ঝামেলা করবে, তখন কি করে যে তারা এই চিঠিটা দেয় হচ্ছে কাকে? যে শ্রম পরিচালককে দেয়।
শ্রম পরিচালক তখন কি করে, সে 120 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে। যদি মালিক যখন দেখে যে ট্রেড ইউনিয়ন গুলো কি করছে না, ভোটাভুটির ব্যবস্থা তারা করছে না, তখন কি করে, যে তখন তারা ট্রেড ইউনিয়নের ব্যবস্থা যখন দেখে যে মালিক ভোটাভুটির ব্যবস্থা, ট্রেড ইউনিয়ন গুলো ভোটাভুটির ব্যবস্থা করছে না, তখন কি করে, মালিক নিজে কি করে, উদ্যোগ নেয়, উদ্যোগ নিয়ে সে এই ভোটাভুটির ব্যবস্থা করে। বুঝতে পেরেছেন? জি ঠিক আছে, থ্যাংক ইউ, ক্লিয়ার। জি বলেন। স্যার কিন্তু এখন একটা তার কথা মানে আছে, হচ্ছে মালিক কিন্তু নিজে Hello, sir. নির্বাচন করতে পারে না, ট্রেড ইউনিয়ন গুলো নিজেরা নির্বাচন করতে পারে, কিন্তু মালিক কিন্তু কি করতে পারে না, যে নির্বাচন করতে পারে না। কারণ মালিককে কি করতে হবে, মালিক সে শ্রম পরিচালককে জানাবে, কিন্তু ট্রেড ইউনিয়ন চাইলে নিজে নিজেরা নির্বাচন করতে পারে, ঠিক আছে। কিন্তু মালিক কিন্তু ট্রেড ইউনিয়নের নির্বাচন কখনোই, এই যে সিবিএর নির্বাচন কখনোই মালিক করতে পারবে না। এই জিনিসটা লক্ষ্য রাখবেন কিন্তু, যে আপনি বললেন যে আসো তোমরা তোমাদের নির্বাচন আমি করে দিই, সরি, আপনাকে সরকার এই দায়িত্ব দেয়নি, বা আপনার এই ধরনের কোনো এখতিয়ার নেই যে আপনি ট্রেড ইউনিয়নের ইলেকশন করবেন। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি আপনাদেরকে? জি জি বলেন। স্যার জি হ্যালো স্যার, জি বলেন স্যার। স্যার শুনতে আমি শুনতে পাচ্ছি আপনার কথা, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? স্যার আমার একটা বিষয় ক্লিয়ার হওয়ার ছিল। হ্যাঁ, তার মানে একটা কোম্পানিতে যে কয়টা ট্রেড ইউনিয়ন থাকুক না কেন, সিবিএ থাকতে হবে একটা। সিবিএ থাকবে একটা। যেমন ধরেন বাংলাদেশে একাধিক রাজনৈতিক দল থাকতে পারে, কিন্তু সরকার গঠন করবে কি দুইটা রাজনৈতিক দল না একটা? একটা। একটা, জি এরকম বিষয়টা। আর স্যার আরেকটা কোশ্চেন ছিল, ট্রেড ইউনিয়নের মেয়াদ স্যার কত বছর? বুঝিনি কোনটা, ট্রেড ইউনিয়নের ট্রেড ইউনিয়নের নির্বাচনের মেয়াদকাল কত বছর, মানে কত বছর পরে আবার নতুন করে নির্বাচন করতে হয়? প্রতি 2 বছর পর পর করতে হবে। আমি আবার বলছি, প্রতি 2 বছর পর পর কি করতে হবে, এটা করতে হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার একটা কোশ্চেন, সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠানে যদি 3টা ট্রেড ইউনিয়ন থাকে, তারা দরখাস্ত করলো, এবং হচ্ছে এটা কি তারা প্যানেল আকারে আর কি হবে, ক্যান্ডিডেট হবে? প্যানেল আকারে ক্যান্ডিডেট হয় না স্যার। বেসিক্যালি এটা কিভাবে তাহলে? হয়, এটা হয় হচ্ছে গিয়ে একটা নির্বাচন যখন আয়োজন করা হয়, ঠিক আছে, নির্বাচন আয়োজন করার সময় তখন কি করে, যে তারা বেসিক্যালি ধরেন একটা প্রতিষ্ঠানে 3টা ট্রেড ইউনিয়ন আছে, তো 3টা ট্রেড ইউনিয়নকে কি করা হয়, 3টা আলাদা আলাদা ইয়া দেয়া হয়, যেটা হচ্ছে যে আপনার প্রতীক দেয়া হয়। ধরেন একজনকে দেয়া হলো প্রজাপতি, একজনকে দেয়া হলো রয়্যাল বেঙ্গল টাইগার, এবং একজনকে দেয়া হলো ধরেন হ্যারিকেন, হ্যাঁ আমরা যে বলি না এটা, বা মোমবাতি। এই 3জনকে 3টা দেয়া হলো। এখন ওই প্রতিষ্ঠানে যত ওয়ার্কার আছে সবাই কি করবে, এটাতে ভোট দিবে, এবং ভোট দিয়ে যে ট্রেড ইউনিয়ন সর্বোচ্চ ভোট পাবে, আমি বলছি যে ট্রেড ইউনিয়ন সর্বোচ্চ ভোট পাবে তারাই সিবিএ গঠন করবে। বুঝতে পেরেছেন? জি তার স্যার, মানে জি ভোটের পরে স্যার। শ্রম পরিচালককে আবার তারা অবহিত করবে যে আমাদের একটা নির্বাচন হয়েছে। হ্যাঁ, নির্বাচন হওয়ার পর তো তাকে নিবন্ধনের জন্য কার কাছে আবেদন করতে হবে, সে তো ভোটাভুটি করেছে, তাই না? নিবন্ধন দেওয়ার একমাত্র ক্ষমতা কার? 317 নম্বর ধারা দেখালাম না আপনাদেরকে একটু আগে, 317 নম্বর ধারা অনুযায়ী নিবন্ধন করার ক্ষমতা একমাত্র কার? এটা হচ্ছে শ্রম পরিচালক। শ্রম পরিচালক ছাড়া কেউ কি করতে পারবে না, এই নিবন্ধন প্রদান করতে পারবে না। আমি কি বিষয়টা বোঝাতে পারছি? জি স্যার মাঝে মাঝে হয়তো বিষয়টা একটু নির্বাচন বয়কটের মতো ইস্যু চলে আসবে। জি সরি, নির্বাচন বয়কটের মতো ইস্যু চলে আসবে। নির্বাচনের মতো বয়কটের কোনো বিষয় থাকলে সেটা কি করতে হবে, সেটাও জানাবে কাকে? শ্রম পরিচালককে, অন্য কেউ না। এটার পুরো দায় দায়িত্ব হচ্ছে শ্রম পরিচালকের, আর কারো না। ক্লিয়ার? জি বলেন। স্যার বিষয়টা একটু আরেকটু ক্লিয়ার স্যার। কোনটা স্যার বিষয়টা বলেন? একটু আরেকটু clear করুন। সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠানে মনে করেন 3টা ট্রেড ইউনিয়ন, একটা নেতৃত্ব দিচ্ছে হচ্ছে আপনার রহিম, একটা নেতৃত্ব করিম, আর একটা নেতৃত্ব দিচ্ছে মধু। এখন তাহলে এই যে 3 জনের প্রতীক, এই যেমন প্রজাপতি, দেয়াল ঘড়ি, টেলিভিশন, তো রহিমের দিলাম আমরা হচ্ছে প্রজাপতি, তার মানে রহিমের ট্রেড ইউনিয়ন তো একাই হয় না স্যার, কয়েকজনকে মিলিয়ে হয়। হ্যাঁ হোক, রহিমের প্রত্যেকটা ট্রেড ইউনিয়নের কি থাকবে স্যার? প্রত্যেকটা ট্রেড ইউনিয়নের একটা নির্বাহী কমিটি থাকবে। যেমন আওয়ামী লীগের একটা নির্বাহী কমিটি আছে না, আর শেখ হাসিনা সভাপতি, ওবায়দুল কাদের ছিল সাধারণ সম্পাদক, তারপরে সাধারণ সম্পাদকের পরে কি যুগ্ম সাধারণ সম্পাদক ছিল, তাই না? এরকম পদ ছিল না? তো প্রত্যেকটা ট্রেড ইউনিয়নে এভাবে কি থাকবে, বিভিন্ন পদ থাকবে, তাই না?
সো হ্যাঁ, হ্যাঁ। এই পদ কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে কোন ট্রেড ইউনিয়ন সিবিএ গঠন করবে। বুঝতে পেরেছেন? নির্বাচন কিসের উপরে হবে, যে আপনার যখন জাতীয় নির্বাচন হয় তখন কি কেউ বলে যে বিএনপির ইয়া কে হবে, আপনার গিয়ে মহাসচিব কে হবে, এটা কি কেউ বলে? কোন নির্বাচনে কি আমরা এটা নির্বাচন করি যে বিএনপির মহাসচিব কে হবে? না 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 স্যার, ওটা কিন্তু না। আমাদের দায়িত্ব না, ওটা দায়িত্ব কার? ওটার দায়িত্ব বিএনপির যারা হুম। দল করে তাদের, তাই না? তাহলে আমাদের জি, দায়িত্ব কি বলেন তো? আমাদের দায়িত্ব আমাদের হচ্ছে দায়িত্ব হচ্ছে, আমাদের ভোটটা জনগণের দেওয়া। দায়িত্ব হচ্ছে যে ভোট দেওয়া। আমার দেশের সরকারকে গঠন করবে, তাই না? আমরা হ্যাঁ, ভোট হ্যাঁ। দেই কিসের জন্য? সরকারের জন্য দেই না? জি 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 জি, তো জি। সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমাদের দেশে বেসিক্যালি যেভাবে নির্বাচন হয় ঠিক একইভাবে জাতীয় নির্বাচনের মতো করেই সিবিএ এর ইলেকশনটা হবে। এখন ধরেন আমি আমার একটা ট্রেড ইউনিয়নের সভাপতি কে হবে সেটা নির্ধারণ করবে কে? ওই ট্রেড ইউনিয়নের যারা সাধারণ সদস্য আছে তারা। আর একটা অর্গানাইজেশনের সিবিএ কে হবে সেটা নির্ধারণ করবে কে? ওই প্রতিষ্ঠানের যে টোটাল যে শ্রমিক আছে, সকল শ্রমিকরা। বুঝতে পেরেছেন আমার কথা? সিবিএ নির্বাচনে কি শুধুমাত্র সদস্যরা ভোট দিবে না সবাই ভোট দিবে? সবাই স্যার, সবাই। সবাই ভোট দিবে। করবে যে সবাই ভোট দিবে, শুধুমাত্র সিবিএর ট্রেড ইউনিয়নের মেম্বাররা ভোট দিবে না। সিবিএর কিন্তু সবাই কি করবে? ভোট দিবে বাধ্যতামূলক ভাবে। ক্লিয়ার? আমি বোঝাতে পারছি বিষয়টা? স্যার এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার ইসি ইলেকশনে যেমন যে হচ্ছে যাদের মানে প্রবেশন পিরিয়ড কমপ্লিট হয়নি তারা ভোট দিতে পারবে না। সিবিএ তে কি এরকম কোনো বাইন্ডিংস আছে? হ্যাঁ, সিবিএর ক্ষেত্রে সিবিএর মেম্বার, আমি আবার বলছি যে এখানেও যেটা বলা আছে সেটা হচ্ছে সকল শ্রমিক কি করবে? ভোট ভোট প্রয়োগ করবে এটার ক্ষেত্রে। ক্লিয়ার? স্যার যেসব শ্রমিকের চাকরির বয়স 1 মাস 2 মাস তারাও ভোট দিবে সিবিএ নির্বাচনে? 3 মাস হইতে হবে, ন্যূনতম 3 মাস হইতে হবে। জি স্যার, জি জি, থ্যাংক ইউ। জি জি, বলেন এবার আর কার কি প্রশ্ন আছে? দেখেন, আপনারা যদি আমার কাছ থেকে এই জিনিসগুলো বুঝে না নিতে পারেন পরবর্তীতে কিন্তু আপনি এই ধরনের ট্রেনিং আমি আবার কখন আয়োজন করব আমি জানি না। সো আপনাদেরকে বুঝতে হবে যে এই ট্রেনিংটাই আপনার জন্য সুযোগ এই জিনিসটা শিখে নেয়ার। আমি আবার বলছি এই জিনিসটা শিখে নেয়ার সুযোগ হচ্ছে আপনাদের। সো আপনারা যার যার প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো করে বুঝে নেন যে ট্রেড ইউনিয়নটা কিভাবে ফাংশন করে। আমি বিষয়টা বোঝাতে পেরেছি? এখন একটা টেকনিক শেখাই আপনাদেরকে, আসেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করতে চাই, বলেন। সেটা হচ্ছে যে ট্রেড ইউনিয়ন এবং সরকার এই দুইটার বাইরেও কিছু কিছু ফরেন বডি থাকে যাদের কিছু কিছু রুলস এন্ড রেগুলেশন বা শর্ত বিশেষ করে রানা প্লাজার পর থেকে গার্মেন্টস সেক্টরকে বিশেষ করে মানতে হয়। তো সেটাও তো একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের ক্ষেত্রে। যেমন ধরেন এখন আপনি আমাকে বলতে পারেন যে এটা কি কাদেরকে করতে হয়, তাই না? দেখেন আমি আপনাকে দেখাই, কিছুদিন আগে ইন্ডিটেক্স যে বায়ারটা আছে না, ইন্ডিটেক্স, এই দেখেন ইন্ডিটেক্স বায়ারের, এই দেখেন এখানে এইটা এরা হচ্ছে সবাই, এই যে এখানে যাদের দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফ্যাক্টরি ম্যানেজমেন্ট প্লাস হচ্ছে গিয়ে আপনার শ্রমিক যে নেতা নেত্রীরা যারা আছে, ঠিক আছে, একটা ফ্যাক্টরির তাদেরকে ইন্ডাস্ট্রি অলের মাধ্যমে, এই দেখেন আমাকে দেখা যায় এই যে এখানে আমি এদেরকে ট্রেনিং করিয়েছি। এটা কি করে জানেন? এটা প্রত্যেকটা বাংলাদেশে যতগুলো কাস্টমার আছে, আমি আবার বলছি বাংলাদেশে যতগুলো কি আছে কাস্টমার যারা আছে, এই কাস্টমাররা কি করে যে আপনাদের যারা ক্রেতা আছে এই ক্রেতা অর্গানাইজেশন গুলো তারা বেসিক্যালি যে জিনিসটা করে সেটা হচ্ছে যে তারা স্বাভাবিকত যে কাজটা করবে সেটা হচ্ছে যে তারা সবসময় যে কাজটা করে যে এই যে তার সাপ্লাই চেইনে যে ট্রেড ইউনিয়ন গুলো আছে তাদের লোকগুলোকে প্রশিক্ষিত করে, মানে কি বিভিন্ন জিনিস শেখানো হয়। বুঝতে পেরেছেন? সো এই শেখানোর কাজটাকে আপনি বলছেন যে বিভিন্ন বাইং অর্গানাইজেশন বা এরা আপনাকে কি করে এই জিনিসগুলো শেখানোর জন্য আপনাদের উপরে প্রেসার ক্রিয়েট করে, তাই না? আপনি তো এই বিষয়টাই বলতে যাচ্ছেন, তাই না স্যার? এটা কি বলতে যাচ্ছেন আপনি? জি, এবং বিভিন্ন কমপ্লায়েন্স রুলস থাকে, রাইট, এই জিনিসগুলো থাকে, বেঞ্চমার্ক থাকে। রাইট, এই জিনিসগুলো আপনাদেরকে বেসিক্যালি এসেছে কোথা থেকে এসেছে?
এটা বেসিক্যালি এসেছে হচ্ছে এই যে ওদের একটা চুক্তি আছে, ইন্টারন্যাশনাল একটা চুক্তি আছে, জিআরআই একটা চুক্তি আছে, যেই চুক্তির কারণে ওদেরকে বাধ্যতামূলকভাবে এই ট্রেড ইউনিয়ন গুলোকে সাপোর্ট দিতে হয় ফর ওয়ার্কার রাইটস প্রোটেকশন। আমি আর বলছি ফর ওয়ার্কার্স রাইট প্রোটেকশন, এটার জন্য বাধ্যতামূলকভাবে এটা দিতে হয়। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি আপনাকে? জি জি। জি বলেন, আর কার কি প্রশ্ন আছে? তমল ভাই, এই যে সিবিএ যখন হবে তখন তারা কি কি বিষয় নিয়ে বার্গেনিং করতে পারবে মালিক পক্ষের সাথে, এটা একটু সিবিএ হলে ভাইয়া কোনো সুনির্দিষ্ট কোনো জিনিস নাই। আমি আবার বলছি, সুনির্দিষ্ট কোনো বিষয় নেই, যে কোনো বিষয় নিয়ে তারা কি করতে পারবে, বার্গেনিং করতে পারবে, যে কোনো বিষয়। আমি আবার বলছি, যে কোনো বিষয় নিয়ে তারা কি করতে পারবে, বার্গেনিং করতে পারবে, কোনো সুনির্দিষ্ট বিষয় নেই। কিন্তু এখন একটা ছোট্ট বিষয় আছে, আপনাকে একটা জিনিস আমি দেখাই। আমরা কি করি, যখন একটা চার্টার অফ ডিমান্ড হয় একটা প্রতিষ্ঠানে, আমি একটা ছোট্ট জিনিস দেখাই আপনাকে। যখন চার্টার অফ ডিমান্ড করি আমরা একটা অর্গানাইজেশনে, বাবা তুমি খুলে দাও, হ্যাঁ আসো। হ্যাঁ এবার দেখেন, চার্টার অফ ডিমান্ড যখন হয় তখন দেখবেন এই চার্টার অফ ডিমান্ডের শেষে একটা কথা বলা থাকে, এই যে দেখেন এখানে বলা আছে, এখানে কি বলা আছে, যে উক্ত নিষ্পত্তিনামা উভয় পক্ষে অদ্য 13/1/2020 তারিখে স্বাক্ষর করিল, যা অদ্য থেকে 2 বছর পর্যন্ত কার্যকর থাকবে, অথবা উভয় পক্ষ ইচ্ছা করিলে দাবিনামা উত্থাপন করিতে পারিবে। অর্থাৎ 2 বছরের মধ্যে তারা আর কি করতে পারবে না, কোনো দাবিনামা উত্থাপন করতে পারবে না। আমি কি বিষয়টা বোঝাতে পারছি আপনাদেরকে? জি জি। তাহলে 2 বছরের আগে কি করা যাবে না, তারা আর কোনো প্রকার, এবং এখানে দেখেন ইউনিয়ন পরবর্তী 2 বছরের মধ্যে নতুন কোনো দাবিনামা উত্থাপন করিতে পারিবে না, এই জিনিসটাও নিষেধ করা আছে। তার মানে কি হচ্ছে, 2 বছর পর পর একটা অর্গানাইজেশনে কি করা যাবে, যে একটা ট্রেড ইউনিয়ন, তারা এই কথা, এই জিনিস কিন্তু আপনাদের রাখতে হবে। আমি কিন্তু এগুলো আপনাকে শেখাচ্ছি, কি শেখাচ্ছি, যে যখন আপনি এটাকে বলা হয় কি, এটা বলা হয় দাবিনামা। কি বলা হয় স্যার? দাবিনামা। আর এই যে যেটা আপনি সাইন করলেন, এটা কি, যেটা আপনি সাইন করলেন এটা কি স্যার? এটা হচ্ছে নিষ্পত্তিনামা। আমি আবার বলছি, নিষ্পত্তিনামা, দাবিনামা। চার্টার অফ ডিমান্ড বলে না স্যার, চার্টার অফ ডিমান্ড। চার্টার অফ ডিমান্ড হচ্ছে কি, এটাকে বলা হয় দাবিনামা বাংলায়, আর ইংলিশে বলে চার্টার অফ ডিমান্ড। দাবি, আমি আমার দাবি উত্থাপন করব। যেমন ধরেন এই ট্রেড ইউনিয়নটা কি করেছে, তার দাবি ছিল এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এটা সিদ্ধান্ত কি হয়েছে, এইটা হচ্ছে পাশেরটা হচ্ছে সিদ্ধান্ত। বুঝতে পেরেছেন আমার কথা স্যার? জি। আমি কিন্তু আপনাদেরকে দাবিনামা কিভাবে লিখতে হয় সেগুলোও কিন্তু আমরা শেখাবো আপনাদের, বুঝতে পেরেছেন? দাবিনামা কিভাবে শেখা, যেমন ধরেন ওরা কি করেছে, ওর দাবি ছিল কি, ওর দাবি ছিল এটা, যে ছুটির ক্ষেত্রে বলেছে নৈমিত্তিক ছুটি, কর্তৃপক্ষ কর্তৃক বছরে 15 দিনের পূর্ণ মজুরি সহ নৈমিত্তিক ছুটি মঞ্জুর করা হবে, এই কথাটা বলা আছে। তখন মালিক কি বলেছে, যে নৈমিত্তিক ছুটি ও অসুস্থতা ছুটি 29/1/2017 ইং তারিখ পর্যন্ত চুক্তি অনুযায়ী বলবৎ থাকিবে। অর্থাৎ এই চুক্তিটা কি করবে, যে তারা এটা মেনে নিয়েছে এবং মেনে নিয়ে কি করেছে, যে এত তারিখ পর্যন্ত এটা বলবৎ রাখবে তারা। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? জি বোঝা যাচ্ছে স্যার? সো এবং এখানে দেখেন প্রত্যেকটা পেজে কিন্তু এখানে মালিক সিগনেচার করেছে এক পাশে, আর এই যে দেখেন এখানে শ্রমিক বিলকিস হচ্ছে ওইটা ট্রেড ইউনিয়ন সিবিএ এর সভাপতি, এবং সে কি করেছে, এখানে এটা করেছে, বাবা মিম এটা ফেলে দিয়ে আসছে এয়ার ফ্রেশনারটা। জি শুনতে পাচ্ছেন? দেখেন বোঝা গেল কিনা বিষয়টা? জি বোঝা গেছে। তার মানে দাবি নিষ্পত্তি না হলে তখন কি হবে, কলকারখানায় জানাবে তারা? আমি নিষ্পত্তি হলে কি প্রক্রিয়ায় করব আমরা, এগুলো আমি সব পড়াবো। আমি শুধুমাত্র আপনাদেরকে আপাতত দেখেন যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের ক্ষেত্রে প্রসেস কয়টা, 3টা। প্রথমে ইউনিয়ন হবে, সিবিএ হবে, তারপরে তারা চার্টার অফ ডিমান্ড দিবে, এর পরবর্তী প্রসেসটা হচ্ছে নেগোসিয়েশন। এর পরবর্তী প্রসেসটা কি, নেগোসিয়েশন। আমি পুরো নেগোসিয়েশন নিয়ে আপনাদের পুরো জিনিস পাবো, কিভাবে নেগোসিয়েট করতে হয়, নেগোসিয়েশনের সময় কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হয়, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে শেখাবো।
এর পরের পদ্ধতিটা হচ্ছে এনফোর্সমেন্ট। এনফোর্সমেন্টটা কিভাবে হয়? এই যে এনফোর্সমেন্ট, আপনার যখন নিষ্পত্তিনামা হয়ে যায়, নেগোসিয়েশনের পর যখন নিষ্পত্তিনামা হয়ে যায়, তখন কি করতে পারেন? এটা গায়ে দেয় না বাবা, এটা রুমে দেয়, রুম না, এটা গায়ে দেয় আবার। ভাই চুক্তিনামাটা কি আমাদের একটু শেয়ার করা যাবে? কোনটা ভাইয়া? এটা অবশ্যই শেয়ার করা যাবে, কোনো সমস্যা নেই, এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, কোনো প্রবলেম নাই। ওকে, থ্যাংক ইউ। জি জি, দেখেন বোঝা যাচ্ছে কিনা, সবাই বুঝতে পারছেন কিনা? আমার বিষয়টা হচ্ছে কি, আপনারা বুঝতে পারলে আমার জন্য জিনিসটা সব থেকে ভালো। কারণ কি? কারণ এই জিনিসগুলো কেউ জানে না, আমাদের ইন্ডাস্ট্রিতে মানুষরা এই জিনিসগুলো সম্বন্ধে তারা ইউজ টু না। আমি চাই যে আপনারা ইউজ টু হন। বাবা দুষ্টামি করলে তোমাকে রুমের বাইরে পাঠিয়ে দিব। জি বলেন, আপনাদের এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা? তাহলে আমরা কি, আমরা যখন ইউনিয়ন রান করব ইন্ডাস্ট্রিয়াল যেটা হচ্ছে আইআর ম্যানেজার হিসাবে, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে কি, যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের প্রসেস কয়টা? 3টা। একটা হচ্ছে ইউনিয়ন হবে, ইউনিয়ন রেজিস্ট্রেশন হবে, ইউনিয়ন তারপরে সিবিএ হবে, সিবিএ চার্টার অফ ডিমান্ড দিবে, এবং তার পরবর্তী প্রসেস হচ্ছে তাদের সঙ্গে বসে আপনি নেগোসিয়েশন করবেন। এবং নেগোসিয়েশনের পরের স্টেপ হচ্ছে যে নেগোসিয়েশন করে আপনারা ফাইনালি কি করবেন? ডিসিশনে আসবেন যে আপনাকে যা যা আপনি চার্টার অফ ডিমান্ডে যেগুলো ছিল, যেগুলো সেটেল করা হয়েছে, সেগুলো আপনি ইমপ্লিমেন্ট করবেন। তার মানে আপনি সব সময় মনে রাখবেন, যত দিন আপনি কাজ করবেন, যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের 3টা স্টেপ: অর্গানাইজিং, ইউনিয়ন অর্গানাইজিং, নেগোসিয়েশন এন্ড এনফোর্সমেন্ট। এই 3টা পদ্ধতি, 3টা আলাদা আলাদা 3টা প্রসেস। বিষয়টা কিভাবে বোঝা গেল? জি বুঝতে পেরেছেন? ভাইয়া ট্রেড ইউনিয়ন থেকে যদি কোনো দাবি দেয়, সেক্ষেত্রে 2 বছরের মধ্যে আর কি কোনো দাবি দেওয়া ওরা উত্থাপন করতে পারবে না, এরকম কিছু? ট্রেড ইউনিয়ন থেকে যদি যখন দাবিনামা দিবে, তখন মনে রাখবেন যে আমাদের এই আইনে বলা আছে যে একটা রোয়দাদ যখন হয়ে যাবে, এই রোয়দাদ মানে তো বোঝেন মীমাংসা পত্র বা নিষ্পত্তি পত্র, এটাকে বলা হয় রোয়দাদ। এই রোয়দাদ যখন হয়ে যাবে, তখন এই রোয়দাদ হয়ে যাওয়ার পরবর্তী 2 বছর পর্যন্ত বলবৎ থাকে। ঠিক আছে? ধরেন আপনি যদি কি করেন, যে আমাদের দেশের শ্রমিক নেতাদের এই সুবিধা দেন যে প্রতি মাসেই আপনি কি করবেন? চার্টার অফ ডিমান্ড দিতে পারবেন। তাহলে দেখবেন যে প্রতি মাসেই আপনার স্ট্রাইক করার সুবিধা আছে। আপনারা জানেন তো এটা, যে বৈধ স্ট্রাইক কখন করা যায়? বৈধ স্ট্রাইক শুধুমাত্র একটা ক্ষেত্রে করা যায়, যখন প্রতিষ্ঠানে সিবিএ থাকে। সিবিএ না থাকলে কিন্তু কি করা যায় না? বৈধ স্ট্রাইক করা যায় না। এটা জানেন তো সবাই? বুঝতে পারলেন কিনা বলেন? বুঝতে পারেন নাই? ধরেন আপনার প্রতিষ্ঠানে, আমরা দেখেন না আমাদের দেশের শ্রমিকরা হঠাৎ রাস্তায় নেমে পড়ে না? বলো স্যার, পড়ে না? হঠাৎ কি করে? রাস্তায় নেমে পড়ে। এই হঠাৎ রাস্তায় নেমে পড়ার কারণে যেটা হয়, অর্গানাইজেশনের ক্ষতি হয় না? জি ক্ষতি হয়। এই যে ক্ষতিটুকু হয়, এটা কি আপনারা জানেন? এই যে অর্গানাইজেশন থেকে এমপ্লয়িরা হঠাৎ রাস্তায় নেমে যায়, তারা বেআইনি ধর্মঘট, এটাকে কি বলা হয়? বেআইনি ধর্মঘট। আপনি এভাবে হঠাৎ করে আজকে মন চাইলো সকালবেলা, আপনার মন খারাপ হলে আপনি রাস্তায় নেমে গিয়ে কাজ বন্ধ করে দিলেন, এটার কারণে একজন ওয়ার্কারের কি হইতে পারে? জেল হইতে পারে। আপনি জানেন এটার ব্যবস্থা আমাদের আইনেই বলা আছে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে গিয়ে, আপনার ক্ষেত্রে একটা ছোট্ট বিষয় আছে, যে আমাদের দেশে সরকার অতটা না, মানে টাইট না। টাইট হলে কি করতো? যে সে মামলা দিয়ে শ্রমিককে জেলে পাঠিয়ে দিত। কিন্তু এখন যেটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে আপনার এখানে, যে আপনার ক্ষেত্রে, অর্থাৎ অর্গানাইজেশনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় কি আছে, কাজ করে। এখন এই ইম্পর্টেন্ট বিষয়টা কি? সেটা হচ্ছে যে আপনার একটা অর্গানাইজেশনে যদি একজন এমপ্লয়ি যদি সে কি করতে চায়? ধর্মঘট করতে চায়, বৈধ ধর্মঘট করতে চায়, তাহলে অবশ্যই ওই অর্গানাইজেশনে কি থাকতে হবে? সিবিএ থাকতে হবে। সিবিএ ছাড়া কোনো অর্গানাইজেশনে কি করা যাবে না? যে ধর্মঘট করা যাবে না। এখন ধরেন একটা অর্গানাইজেশনে সিবিএ আছে, কি করবে? ও 2 দিন পরে আপনার কাছে একটা দাবি নিয়ে আসলে কি হবে? যে প্রতি মাসেই দেখা যাবে যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, যে সে আপনার বিরুদ্ধে কি করতে পারবে? যে সে আপনার বিরুদ্ধে ধর্মঘট ডাকতে পারবে।
আমি কি বুঝাতে পেরেছি? অর্থাৎ সে স্ট্রাইক করতে পারবে। সো এই জন্য কি করা আছে, আমাদের আইনে বলা আছে যদি কোনো নিষ্পত্তিনামা সাইন হয় তাহলে সেটা 2 বছরের জন্য কি হবে, বলবৎ থাকবে। আমি আবার বলছি, এটা কয় বছরের জন্য বলবৎ থাকবে, যে যেটা হচ্ছে 2 বছর পর্যন্ত এটা বলবৎ থাকবে। 2 বছরের বেশি সময় পর্যন্ত এটা বলবৎ থাকবে না, সর্বোচ্চ আপনি 2 বছর পর্যন্ত বলবৎ করতে পারেন। এই জন্য কি হয় যে এই যে নানান ধরনের ঝামেলা অ্যাভয়েড করার জন্য আমরা কি করি, যে ওখানে বলে দেয় যে 2 বছরের মধ্যে আর কোনো চার্টার অফ ডিমান্ড তোলা যাবে না। কারণ চার্টার অফ ডিমান্ড তুলতে না পারলে কি করবেন, যে আপনি কিন্তু ধর্মঘট করতে পারবেন না। বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা, বুঝতে পারছেন আপনারা? জি ভাই, এখন যে বিষয়গুলো ভাইয়া নিষ্পত্তি হয়ে গেছে ওইগুলা নিয়ে ওদের চার্টার অফ ডিমান্ড নাও থাকতে পারে, কিন্তু অন্য কোনো ইস্যু নিয়েও কি পারবে না তারা? অন্য কিছু নিয়ে যদি থাকে আবার 2 বছর পর, 2 বছর আগে আর আপনি কি করতে পারবেন না, আমাকে আলোচনার টেবিলে আপনি আর বসতে পারবেন না। বুঝতে পারছি ভাই। তাহলে একসাথে কি কতগুলা দাবি ওরা উত্থাপন করতে পারবে এরকম একবার কোনো এই দেখেন, নির্দিষ্ট? এই জন্যই আপনাদেরকে যে চার্টার অফ ডিমান্ডের যে ফরম্যাটটা আমি দিয়েছি ওখানে দেখেন, একটু লক্ষ্য করেন। এই যে এখানে দেখেন, এখানে কতগুলা চার্টার অফ ডিমান্ড আছে, কতগুলা ডিমান্ড আছে এখানে। 1 থেকে ধরেন টান দিলাম আমি, 1 থেকে লাস্ট পর্যন্ত গেলে 10টা ডিমান্ড আছে ওর, তাই না? এই জি 10টা ভাই। ডিমান্ড কি করেছে ও, এখানে নিষ্পত্তি করেছে। তার মানে কি হচ্ছে, আপনি নিশ্চিত থাকেন প্রথমবার যখন চার্টার অফ ডিমান্ড হবে তখন কিন্তু 20 বা 30টা প্রথমবারে নিয়ে বসবে, তাই না? সো আস্তে আস্তে কি হবে, এটা যখন দিন যাবে তখন দেখবেন যে এটা একটা সময় এমনও আসবে যে 2 বছর পরে দেখা যায় কোনো চার্টার অফ ডিমান্ডই নেই। তখন চার্টার অফ ডিমান্ড কমন কিছু চার্টার অফ ডিমান্ড থাকে। কি থাকে? এক, কারখানায় যেটা হচ্ছে বোনাসের পরিমাণ বাড়ানো। ধরেন আপনি একটা বেসিকের সমান বোনাস দিচ্ছেন, ওরা চাচ্ছে গ্রসের সমান চাচ্ছে বোনাস। সো এই ধরনের কিছু কমন জিনিস আসে, আর এর বাহিরে আর কিছু থাকে না। আমি কি বিষয়গুলো বোঝাতে পারছি আপনাদেরকে? বলেন। জি ভাই, ক্লিয়ার। জি দেখেন, আপনাদের এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল, একদম আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বোঝাচ্ছি। এই যে চার্টার অফ ডিমান্ডটা আপনাদেরকে দিয়েছে এটা কিন্তু নাজমার একটা চার্টার অফ ডিমান্ড, বুঝতে পেরেছেন? এই যে জি ভাই, এর আগেও অনেকগুলো। জি ভাই, এর আগেও অ্যাপ্লিকেশন বা এই টাইপ অনেক কিছু দেখাইছেন ভাইয়া, কাইন্ডলি ওইগুলো যদি শেয়ার করতেন। হ্যাঁ, আমি ওগুলো দেখাবো, সবগুলো আপনারা পাবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমার কাছে কোনো ডকুমেন্ট নিয়ে কোনো লুকোচুরি নাই বা কোনো ঝামেলা নেই, বুঝতে পেরেছেন? সো স্যার জি বলেন স্যার। মাঝখানে একটা শব্দ বলছিলেন রোয়েদাদ। রোয়েদাদ তো স্যার যে 213-তে আছে, এই রোয়েদাদের অর্থটা জানি কি স্যার, একটু বললেন? নিষ্পত্তি পত্র, হচ্ছে মীমাংসা পত্র। আমি আবার বলছি, রোয়েদাতের অর্থ কি? মীমাংসা পত্র। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার স্যার, ক্লিয়ার। বলেন, আর কারো কোনো প্রশ্ন, বুঝতে কোনো কষ্ট হচ্ছে কিনা বলেন, থাকলে বলবেন প্লিজ। তমল ভাই, চার্টার অফ ডিমান্ডের মেয়াদ হলো 2 বছর আর সিবি এর মেয়াদও 2 বছর। তার মানে নতুন সিবি আসলে তখন আবার চার্টার অফ ডিমান্ড, রাইট। এই যে একটা টেকনিক্যাল জিনিস আপনি ধরে ফেলেছেন, বুঝতে পেরেছেন? যে আবার নতুন সিবিএ নির্বাচন হবে, আবার নতুন করে চার্টার অফ ডিমান্ড আসবে। চার্টার অফ ডিমান্ড যে আইনকে করবে না, আইনকে তোয়াক্কা করবে না, তাদের মতোই করে করবে নাকি? জি, আইনটা এটা আপনি যে কোনো ডিমান্ড কি করতে পারেন প্লেস। তাহলে স্বাভাবিকত বলা হয় একটা জিনিস, একজন জিজ্ঞাসা করেছিলেন, বাবা কান্না করা যাবে না, যে একটা জিনিস আপনারা জিজ্ঞাসা করেছিলেন যে স্বাভাবিকত সিবিএ কোন কোন বিষয় নিয়ে কাজ করে। সিবিএ যে সকল বিষয় নিয়ে স্বাভাবিকত কাজ করে সেটা অবশ্য আইনে কিছুটা বলা আছে। আমি আপনাকে একটু দেখানোর বা বোঝানোর চেষ্টা করছি। দেখেন, কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে উহার যৌথ দরকষাকষি প্রতিনিধি, আমি আবার বলছি, কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে উহার যৌথ দরকষাকষি প্রতিনিধি কি কি করতে পারবে? 1, শ্রমিকের চাকরি না থাকা অর্থাৎ কর্মহীনতা, চাকরির শর্তাবলী এবং কাজের পরিবেশ সম্বন্ধে মালিকের সঙ্গে যৌথ দরকষাকষি করা, তারা এটা করতে পারবে। 1। 2 নাম্বার বলেছে যে কোনো কার্যধারার সকল বা কোনো শ্রমিকের প্রতিনিধিত্ব করা। যেমন ধরেন, এটা কেমন কথা, এটা হচ্ছে গিয়ে আপনি দেখবেন যে আপনি ডিসিপ্লিনারি প্রসিডিওর ওপেন করেছেন, সেটার মধ্যে কি করবে, সে একটা রোল প্লে করবে, ঠিক আছে? এই ধরনের কাজগুলো সে করে এবং শ্রমিকদের পক্ষ হয়ে, যেমন ধরেন আপনারা অনেক সময় বলেন না যে ভাইয়া আমরা পার্টিসিপেশন কমিটির সঙ্গে আলোচনা করে একটা চুক্তি করে নিয়েছি। এই চুক্তি কিন্তু কখনোই পার্টিসিপেশন কমিটির সঙ্গে করা যায় না, চুক্তি করা যায় কেবলমাত্র সিবি এর সঙ্গে, অন্য কারোর সঙ্গে চুক্তি হয় না, বুঝতে পেরেছেন? সো তখন কি হবে, যে তারা বেসিক্যালি এই কাজগুলো কার সঙ্গে করবে, এটা করবে হচ্ছে গিয়ে এই সিবিএ, তখন তাদের সঙ্গে এটা করবে।
তারপরে হচ্ছে কোনো কল্যাণ প্রতিষ্ঠানে অথবা ভবিষ্যৎ তহবিলে অথবা ৫৫ অধ্যায়ের অধীন শ্রমিকের অংশগ্রহণে তহবিলের ট্রাস্টি বোর্ড শ্রমিকগণের প্রতিনিধি মনোনয়ন করা। অর্থাৎ এই যে ট্রাস্টি বোর্ডের যে বিষয়গুলো আছে এগুলো কাজগুলো কে করবে? এই ইয়েরা করবে, যেটা হচ্ছে যে সিবিএল লোকজন এটা নিয়ে কাজ করবে। এই আইনের আওতায় কোনো একক বা দলবদ্ধ শ্রমিকের পক্ষে তাহাদের অনুমতি সাপেক্ষে মামলা পরিচালনা করা। অর্থাৎ তারা কি দেখবেন, এই যে আপনারা সবসময় একটা জিনিস লক্ষ্য করবেন যে আমাদের দেশে কি হয় যে ইয়েরা আপনার একটা জিনিস হয় যে আমাদের দেশে ট্রেড ফেডারেশন গুলো শ্রমিকের হয়ে মামলা বিভিন্ন সময় মামলা ফাইট করে। সো এই মামলা ফাইট করার কাজগুলো কি করতে পারে? সিবিএ করতে পারে। তার মানে যেটা হচ্ছে যে আপনার এই কাজগুলো তারা মিনিমাম কাজগুলো করে, বুঝতে পেরেছেন? এর বাহিরেও তারা অন্য যে বিষয়গুলো আছে আইনের বাহিরে গিয়ে সেসব বিষয়ে তারা কি করতে পারে, যে তারা চার্টার অফ ডিমান্ড দিতে পারে অর্গানাইজেশনের কাছে, তারা এই জিনিসগুলো দাবি করতে পারে। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? স্যার এটা সেকশনটা কত এখন যেটা পড়তেছি? সিবিএ ফাংশন 202 মনে রাখবেন, সিবিএ অলওয়েজ রিলেটেড টু 202, অর্থাৎ সেকশন 202, অর্থাৎ 202 এর সঙ্গে সিবিএ টা রিলেটেড। ক্লিয়ার? ওকে স্যার, ক্লিয়ার। জি, এই যে আপনারা বেশ কয়েকজন কিন্তু জিনিসটা বোঝা শুরু করেছেন। দেখেন, আপনাদের একটু জাস্ট কেয়ারফুলি আপনারা মাথায় রাখবেন যে জিনিসগুলো শিখতে হবে যে কোনো মূল্যে, শিখে আমরা এটা ইমপ্লিমেন্ট করব পরবর্তীতে। ভাই একটা প্রশ্ন ছিল। বলেন ভাই প্লিজ। হ্যালো ভাই, প্রশ্নটা হলো যে আপনার একটা যেটা দাবিনামা দেখালেন সেটাতে দেখা যাচ্ছে যে 15 দিনের নৈমিত্তিক ছুটি চেয়েছে। আমাদের লয়ে তো আপনার 10 দিন আছে, তাহলে এটা লয়ের থেকে ইয়ে হয়ে গেল না? আমি বললাম না যে আমি চাইতেই পারবো মালিকের কাছে আমি যে কোনো জিনিস চাইতে পারবো, ঠিক আছে, এবং আমি সেটা নেগোসিয়েশন করে মালিকের কাছ থেকে আদায় করে নিতে পারবো। বুঝতে পেরেছেন ভাইয়া? এবং আপনি কিন্তু মনে করতেছেন যে চার্টার অফ ডিমান্ড মনে হয় রাজি হয়েছে। হ্যাঁ, মালিক সেটা রাজি হয়েছে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি এখন একটা বিষয় বলেন, আপনি কি জানেন যে মালিকও কিন্তু চার্টার অফ ডিমান্ড দিতে পারে? সেটা জানেন আপনি? জি না ভাইয়া, জি না ভাই, সেটা জানেন না যে মালিক দিতে পারে, সেটা জানেন না। এটা মজার বিষয়। যখন শ্রমিকরা যেমন চার্টার অফ ডিমান্ড দিতে পারে, মালিকরাও তেমনি কি করতে পারে? চার্টার অফ ডিমান্ড দিতে পারে। বুঝতে পেরেছেন? ইন্টারেস্টিং না বিষয়টা? মালিকের চার্টার যেমন থাকতে পারে, যেমন একটা এক্সাম্পল দিলে ভালো হতো। মালিকের চার্টার অফ ডিমান্ডে থাকতে পারে যে আপনি আমাকে কি করছেন, ঘন্টায় আপনি আমাকে 100 পিস প্রোডাকশন দিচ্ছেন, তাই না? মালিক চার্টার অফ ডিমান্ড দিতে পারে যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে প্রতিদিন 120 পিস করে প্রোডাকশন দিতে হবে। হ্যাঁ, আপনি আমার কাছে বোনাস বছরে 3টা চেয়েছেন, আমার কোনো সমস্যা নেই। আপনি আমার কাছে কি করেছেন, যে 3টা বোনাস চেয়েছেন, কিন্তু আপনাকে আমি কি করব, 3টা বোনাস আপনাকে আমি দিব, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি এখন আমাকে প্রোডাকশন দিচ্ছেন 120 পিস, এই প্রোডাকশনটা আপনাকে কি করতে হবে, 130 পিস দিতে হবে। বুঝতে পেরেছেন? বা 150 পিস দিতে হবে। তখন কি হবে? তখন মালিকেরও কি হয়, বার্গেনিং পাওয়ার বেড়ে যায় না? বুঝতে পারছেন বিষয়টা? জি জি। তার মানে আপনি মনে করবেন না যে চার্টার অফ ডিমান্ড শুধুমাত্র কি করবে, শ্রমিকরা দিবে আর মালিক একা একা সেটা ফেস করবে, তা কিন্তু না। যেটা হচ্ছে চার্টার অফ ডিমান্ড মালিকও দিতে পারবে এবং কি করবে, যে শ্রমিকও চার্টার অফ ডিমান্ড দিতে পারবে। এটা শুধুমাত্র মালিকের জন্য একার জন্য না, বা একটা শ্রমিকের জন্য শুধু একার জন্য এই সুবিধাটা না। এটা একটা ইন্টারেস্টিং বিষয় না? একই চুক্তিতে হবে নাকি আলাদা আলাদা? এটা একই চুক্তিতে হতে পারে, আলাদা আলাদা হতে পারে, কোনো সমস্যা নেই। এখন ধরেন স্বাভাবিকত আমরা কি করি, দেখেন আমরা কি পদ্ধতিতে কাজ করি, আমরা উকিলরা যেটা করি সেটা হচ্ছে আমাকে কি করলো, যে একটা সিবিএ চার্টার অফ ডিমান্ড দিল, আমরা কি করি, সঙ্গে সঙ্গে ওর চার্টার অফ ডিমান্ড পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা চার্টার অফ ডিমান্ড দিই। আমরা যে চার্টার অফ ডিমান্ড দিই, ওর যে দাবিগুলো থাকে এটা কাউন্টার হিসাবে আমি একটা চার্টার অফ ডিমান্ড দিই। কেন দেই? কারণ হচ্ছে ওকে তো আমাকে বোঝাইতে হবে যে ভাই তুমি যা চাচ্ছ সেটা তো পেতে হলে কি করতে হবে, আমার যে পাওনা দাওনা যা আছে বা আমার যে বিষয়টা আছে সেটাও তোমাকে দেখতে হবে। বুঝতে পেরেছেন? সো এই জন্য এটা একটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে মালিকও কি করতে পারে, চার্টার অফ ডিমান্ড
দিতে পারবে। আমি কি বিষয়টা বোঝাতে পারছি আপনাদেরকে? জি তো সেক্ষেত্রে এই চার্টার অফ ডিমান্ডটা কি এটা কি শ্রম পরিচালকের কাছে পাঠাইতে হবে? হ্যাঁ, এখন যেটা হয় আমি আপনাকে বলি, যখন নিষ্পত্তি হয়, এই দেখেন আমি এই পদ্ধতিটা পড়াবো যে চার্টার অফ ডিমান্ড যখন হয়, যখন নিষ্পত্তি হয় তখন কি হয়। এই দেখেন শিল্প বিরোধ নিষ্পত্তি 210 ধারায় বলা আছে, যখন আপনার একটা চার্টার অফ ডিমান্ড নিষ্পত্তি হয়ে যাবে তখন কি হবে, যে এই নিষ্পত্তিনামা সরকারকে দিতে হবে। আমি আবার বলছি, এটা কাকে দিতে হবে? এই দেখেন, যদি পক্ষগণ উক্তরূপ আলোচনার পর আলোচিত বিষয়ের উপর কোনো নিষ্পত্তি উপনীত হন, তাহা হইলে একটি নিষ্পত্তিনামা লিখিতে হইবে এবং এবং উহাতে পক্ষদ্বয় দরখাস্ত উভয় পক্ষদ্বয় দস্তখত করিবেন এবং একটি কপি মালিক কর্তৃক সরকার, শ্রম পরিচালক এবং সালিসের নিকট প্রেরণ করিতে হইবে। এখন আপনাকে মজার জিনিস হচ্ছে, তিনটা পক্ষ বলেছে। কাকে বলেছে? সরকার, তারপরে বলেছে শ্রম পরিচালক, এবং আরেকটা কি বলেছে, যে সালিসের নিকট প্রেরণ করতে হবে। তাহলে এখন সরকারকে সরকার ডাইফি না, আপনার ডাইভ কলকারখানা অধিদপ্তর। নো, সরকার হচ্ছে সচিব। যে কোনো আমাদের বাংলাদেশের যে বর্তমান আইন আছে সেই জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুযায়ী সরকার হচ্ছে কে? সরকার হচ্ছে আমাদের প্রত্যেকটা দপ্তরের যে সচিব, প্রত্যেকটা মন্ত্রণালয়ের যে সচিব, তিনি হচ্ছেন গিয়ে সরকার। 1 2 নাম্বার হচ্ছে গিয়ে শ্রম পরিচালক, এবং 3 নাম্বার হচ্ছে সালিশ। স্বাভাবিকত শ্রম পরিচালক নিজেই কি? সালিশ। বুঝতে পেরেছেন? তুলে দাও। তমল ভাই 10টা দাবির ভিতরে আমি 5টা মানি না, তখন কি করবে সিবিএ? বুঝি না ভাই কোনটা। ধরেন তাদের চার্টার অফ ডিমান্ডে 10টা আছে, 10টা দাবি আছে, তো মালিক 8টা মানছে আর 2টা মানবে না। জি, 8টা মানবে, 2টা মানবে না। জি, 2টা না মানলে তাহলে তাকেও বলবেন তোমারও আমি 4টা মানবো না। বুঝতে পারছেন? আচ্ছা, অর্থাৎ আপনাকেও কি করতে হবে, আপনাকে একটা ছাড় দিয়ে আসতে হবে। আপনাকে আমি ছাড় কখন দিব? যখন আপনি আমাকে ছাড় দিবেন, তাই না? জি জি জি, বুঝতে পারছেন? আপনি যখন আমাকে ছাড় দিবেন, আমিও আপনাকে কি করব? ছাড় দিব। ছাড় দেব। জি, আপনি আমাকে ছাড় দিবেন না, আপনাকে আমিও কি করব না? ছাড় দিব না। এই জন্যই তো চার্টার অফ ডিমান্ড। মজা না বিষয়টা? জি জি, আপনি যখনই একটা জিনিস নিয়ে চার্টার অফ ডিমান্ডে বসবেন, তখনই আপনি আলোচনার টেবিলে নেগোসিয়েশনে বসবেন, তখন আমরা আপনাকে দেখবেন যে কিছুদিন পরে আপনাকে আমি বাটনা পড়াচ্ছি। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো তখন আপনাকে মাথায় রাখতে হবে। কতটুকু আপনি ছাড় দিবেন, কতটুকু তাকে ছাড় দেওয়াবেন, সেটা আপনি নেগোসিয়েশনের টেবিলে আপনাদেরকে এটা নিয়ে কি করতে হবে? কাজ করতে হবে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি ভাই আমি আপনাদের? বস ওইটা আরেকবার একটু যদি ক্লিয়ার করতেন যে কোনটা ভাইয়া বলেন? মানে কি সচিব কি শ্রম মন্ত্রণালয়ের সচিব নাকি ডাইফির ওখানকার? জি ভাইয়া, শ্রম মন্ত্রণালয় সচিব থাকে, কোনো যেটা হচ্ছে যে অধিদপ্তরের সচিব থাকে না। অধিদপ্তরে যিনি থাকেন উনি থাকেন অতিরিক্ত সচিব, অথবা যেটা হচ্ছে উপসচিব, এরকমের থাকেন। বুঝতে পেরেছেন? কিন্তু বেসিক্যালি যে আপনার একটা সরকার বলা হবে জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুযায়ী, সরকার বলা হয় শুধুমাত্র সচিবকে। বুঝতে পেরেছেন ভাইয়া? জি হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন প্লিজ। চার্টার ডিমান্ডে দেখা যায় আমি 15 দিনের ছুটি চাইলাম, সিবিএ 15 দিনের নৈমিত্তিক ছুটি চাইলো, কর্তৃপক্ষ মানলো, কিন্তু কর্তৃপক্ষ একটা শর্ত দিল যে তোমার প্রোডাকশন 110 পিস করে, এখন 115 পিস করে করবা। এখন যদি সে দুই পক্ষই শর্ত মানলো কিন্তু প্রোডাকশন 115 পিস হইলো না, তখন কি ওই শর্তটা বহাল থাকবে কি থাকবে না? ডেফিনেটলি তখন কি করবেন আপনি? ওইটার জন্য সে কাজে কর্মে অবহেলা করতেছে, এটার জন্য আপনি ডিসিপ্লিনারি প্রসিজিওর নেবেন। কথা বুঝতে পারছেন? আপনার সঙ্গে আমার চুক্তি হলো যে আপনি প্রতিদিন আমাকে 120 বা 30 পিস বা 40 পিস দিবেন, কিন্তু আপনি কি করছেন যে আমাকে কি করতে পারছেন না, দিতে পারছেন না। আপনি ধরেন সেলসের লোক, আমার সঙ্গে আপনার চুক্তি হলো যে আপনি প্রতিদিন আমাকে 120 পিস বিক্রি করে দিবেন। ঠিক আছে, আপনি কি করলেন? দিন শেষে বিক্রি করতে পারলেন না, তখন কি করব? আমি ডেফিনেটলি সেটার জন্য বলবো যে আপনি কাজে কর্মে গাফলতি করছেন। সো সেটার জন্য আপনি তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারবেন। ক্লিয়ার ভাই? বোঝাতে পারলাম বিষয়টা?
হ্যাঁ ডিসিপ্লিন অ্যাকশনে দোষী সাব্যস্ত হলে তখন এটা করা যাবে, ডিসমিস করা যাবে। রাইট, বুঝতে পেরেছেন বিষয়টা? ওকে, থ্যাংক ইউ। ভাই একটা বিষয় যে একজন বলছিলেন যে 10টার ভিতর হয়তো 8টা নিষ্পত্তি হয়েছে, তো বাকি 2টা নিয়ে আসলে কি করা যায়? 10টার ভিতর তো আর 10টা নাও নিষ্পত্তি হয়ে এটা যাবে। যখন দেখবেন আপনি আলোচনা করবেন, যদি একান্তই আপনারা আলোচনায় সমাধান করতে না পারেন দুইটা, তখন কি করতে হয় যে আপনার একজন সালিশকে ডাকেন, সালিশকে সরকারের একজন প্রতিনিধিকে ডাকেন, উনি এসে কি করে সালিশ করে, উনি সালিশ করে কি করে যে এটা সমাধান করার চেষ্টা করে। হয় বলে যে দুই পক্ষকে বলে আপনারা ছাড় দেন, যদি দুই পক্ষ ছাড় না দেয় তাহলে অন্য কিছু কোনো ব্যবস্থা, বিকল্প কোনো ব্যবস্থা বা কি করা যায়। একান্তই যদি লাস্টে দেখা যায় না করে, তখন হয় এটা স্ট্রাইক পর্যায়ে চলে যায় অথবা এটা লেবার কোর্টে পাঠিয়ে দেওয়া হয়। লেবার কোর্টে পাঠিয়ে দিলে তখন লেবার কোর্ট কি করে এটার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে। বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি। ক্লিয়ার? জি বলেন। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, বলেন স্যার প্লিজ। কোনো ইলেক্টেড সিবিএ পারসন যদি রিটায়ারমেন্ট অর কোনো শাস্তির কারণে সাসপেন্ড হয়ে যায় অর সে মানে ডেথ মরে যায়, তাহলে ওই পজিশনের জন্য কি নির্বাচন আবার দিতে হবে নাকি ওই যে 2 ইয়ার্স পর্যন্ত অপেক্ষা করতে হবে যাতে সিবিএ মেয়াদ শেষ হওয়া পর্যন্ত? সিবি এর ক্ষেত্রে যখন হয় যে এই যে আপনি যে প্রশ্নটা করলেন এটা খুবই জটিল একটা বিষয়, যে এটার ক্ষেত্রে কি হয় তখন যেটা করতে হয় তখন কোনো নির্বাচন যদি ওই ইয়ের আপনার যে অর্গানাইজেশনটা থাকে, যে আপনার যে অর্গানাইজেশনে আপনার ট্রেড ইউনিয়ন থাকে, সো ওই ট্রেড ইউনিয়নের সদস্যদের যে একটা ইয়া থাকে, আমরা যেটা বলছি এটাকে বলছি হচ্ছে গিয়ে কি বলে এটাকে সংবিধান বলতে হয় কি ওদের একটা নিজস্ব একটা গঠনতন্ত্র থাকে, সংবিধান বললাম এটাকে গঠনতন্ত্র থাকে। ওই গঠনতন্ত্রে বলা থাকে যদি কোনো সদস্য মারা যায় অথবা কোনো সদস্যের চাকরি চলে যায় তাহলে সেক্ষেত্রে ওদের এই শূন্য পদ পূরণের জন্য কি ব্যবস্থা গ্রহণ করবে, ঠিক আছে, সেটা ওই গঠনতন্ত্রে বলা থাকে। ওই গঠনতন্ত্রে যা বলা থাকবে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি গঠনতন্ত্রে বলা থাকে পুনর্নির্বাচন দিতে হবে তাহলে পুনর্নির্বাচন হবে, যদি বলা থাকে সিলেকশনের মাধ্যমে হবে সিলেকশনের মাধ্যমে হবে, যদি বলে সভাপতি মারা গেলে সাধারণ সম্পাদক কি করবে, দায়িত্ব গ্রহণ করবে সভাপতি, সেটা করতে পারবে। যেমন বাংলাদেশে কি হয়, যদি রাষ্ট্রপতি মারা যায় তাহলে স্পিকার কি হইতে পারবে, যে রাষ্ট্রপতি হইতে পারবে। বুঝতে পেরেছেন? সো তখন রাষ্ট্রপতি তখন কি করবে, আবার রাষ্ট্রপতি পুনরায় নিয়োগ হলে তখন স্পিকারের জায়গায় ফিরে যাবে এবং সে রাষ্ট্রপতি কি, এবং স্পিকার যদি না থাকে হাউসে তাহলে কিন্তু সংসদ দেখা যায় না, তখন কি করে যে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করে। বুঝতে পেরেছেন? সো এইগুলো সিকোয়েন্স আছে, প্রত্যেকটা লয়ের ক্ষেত্রে একটা সিকোয়েন্স কাজ করে, ওই সিকোয়েন্স অনুযায়ী তখন বিষয়টা কি হবে, কার্যকরী হবে। ক্লিয়ার? বুঝতে পারলাম আমি বিষয়টা আপনার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। গঠনতন্ত্র কি তারা নিজেরাই তৈরি করবে না এটার কোনো রেফারেন্স না, আছে? গঠনতন্ত্র তারা নিজেরাই তৈরি করে জমা দিবে। আমি আবার বলছি, গঠনতন্ত্র তারা নিজেরাই তৈরি করে কি করবে, জমা দিবে। কারণ যখন এই যে দেখেন আপনাদেরকে আমি পড়িয়েছিলাম না যে রেজিস্ট্রেশনের সময় কি কি করতে হবে, এই যে এখানে দেখেন এটা কি ভাই ফ্যাক্টরিতে জমা দিবে? আমি দেখাই একটুখানি সময় দেন। আমাদের এখানে এই যে দেখেন এখানে কি বলা আছে, যে দরখাস্তের জন্য প্রয়োজনীয় বিষয়াদি, রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় বিষয়াদি, অর্থাৎ যখন রেজিস্ট্রেশন করবে তখন কিছু কি আছে, যে কিছু বিষয়াদি আছে। এই বিষয়াদিগুলো কোথায় আছে, এই যে এর মধ্যে কি আছে, যে এই যে ট্রেড ইউনিয়ন গঠনের উদ্দেশ্য, ট্রেড ইউনিয়নের নাম ও ঠিকানা, তারপরে হচ্ছে গিয়ে তারা সদস্য হওয়ার পদ্ধতি এবং সদস্য পদ গ্রহণের জন্য ফর্ম, এই টোটাল বিষয়গুলো কি করা আছে এই যে এখানে বলা আছে। বুঝতে পেরেছেন? এটা কি করতে হবে, যে এর সঙ্গে জমা দিতে হবে, আপনার আবেদনের সঙ্গে জমা দিতে হবে এবং সেটা কি করবে, সরকার এটা পাস করে দিবে, পাস করে দেওয়ার পরে সেটা আপনি হাতে পাবেন। ক্লিয়ার? বস এই সমস্ত কার্যক্রম কি ফ্যাক্টরি ম্যানেজমেন্ট করবে নাকি ওই ট্রেড ইউনিয়নের এটা ভাইয়া সব ট্রেড ইউনিয়ন করে। বুঝতে পেরেছেন? এখন সমস্যা হচ্ছে যে আপনাকে আমি এই জিনিসগুলো শেখাচ্ছি, কেন শেখাচ্ছি, কারণ হচ্ছে আপনি তো 2 দিন পরে যখন ট্রেড ইউনিয়ন জমা পড়বে তখন আপনার মাথা খারাপ হয়ে যাবে, ম্যানেজমেন্ট কিছু বুঝতে পারবে না, আপনিও কিছু বুঝতে পারবেন না, তখন কি হবে যে দুইজন দুই দিকে দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করবেন, তাই না? তো এই জন্য কি হচ্ছে, আপনার যদি জানা থাকে যে একটা ট্রেড ইউনিয়ন জমা দিতে কি কি ডকুমেন্ট দেয়া হয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে ডকুমেন্ট গুলো, এবং দেখেন এটা রিলেটেড ফর্মস আছে। আমি আবার বলি, এটা রিলেটেড কি আছে, ফর্মস আছে। এই ফর্মগুলো কি করতে হবে, যে আপনাদেরকে আমি একটা একটা করে পড়াবো, যখন ট্রেড ইউনিয়নের বিষয়ে আরো ইন ডিটেইলস পড়াবো
তখন আপনাকে আমি এই জিনিসগুলো পড়াবো। এই যে দেখেন যে ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে যখন আপনি ট্রেড ইউনিয়ন গঠন করা হবে তখন এই যে দেখেন 215 নম্বরে এখানে 56 নাম্বার যে ইয়েটা আছে, এই দেখেন 55 56, এই দেখেন এখানে যেটা করা আছে সবগুলোর ফর্ম দেয়া আছে, অর্থাৎ সরকারকে যে আপনি আবেদন করবেন কিভাবে। এই দেখেন এখানে দেখেন ট্রেড ইউনিয়নের সদস্য হওয়ার জন্য আবেদন দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে আবেদনপত্র, এই আবেদনপত্র কি করতে হবে যে তাকে পূর্ণ করে তাকে স্বাক্ষর দিতে হবে এই আবেদনপত্র, বুঝতে পেরেছেন? জি বস। এটা গেল একটা। তারপরে আসেন যেটা হচ্ছে ফেডারেশন সদস্য পদ লাভের দরখাস্ত ফর্ম, অর্থাৎ ফেডারেশনের সদস্য পদ নিতে হলে এটা আবেদন করতে হবে। এবং এই যে সরকারের কাছে নিবন্ধন পেতে হলে কোন কোন, এই দেখেন ইউনিয়নের সদস্য হিসাবে প্রত্যয়নপত্র, সে যে ইউনিয়নের সদস্য হয়েছে সেটার জন্য তাকে কি করা হয়েছে, প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে। ক্লিয়ার? দেখা যাচ্ছে স্যার? দেখা যাচ্ছে বস। এইগুলো কি ওরাই করবে সব কার্যক্রম? এগুলো সব ওরা করে, বুঝতে পেরেছেন? আপনাদের যাদের ট্রেড ইউনিয়ন হয়েছে তাদের সব ওরা করে, ওরা করে জমা দেয়। আর যদি এখন আপনি নিজে ট্রেড ইউনিয়ন করতে চান তখন আপনাকে নিজে এইভাবে আবেদন করতে হবে। ক্লিয়ার? ভাই এখানে কনফিডারেশন একটা শব্দ দেখলাম, এটা মূলত কি বোঝাচ্ছে? এগুলো আমি পড়াবো স্যার, একটু সময় দেন, এগুলো সব পড়াবো। জাস্ট আমি যখন যেটুকু পড়াচ্ছি অতটুকু শুধু আপনারা বুঝে নেন, অতটুকু বুঝতে পারছেন কিনা, বুঝতে পেরেছেন? কারণ আপনাদেরকে আমি এই ট্রেনিং শেষ করার পরে আপনি হবেন আইআর এর একজন মাস্টার, কারণ আপনাকে এই মাস্টারটা বানানোর দায়িত্ব আমার, বুঝতে পেরেছেন? শুধু আপনাকে আমি যা যা পড়তে বলবো সেই জায়গাগুলো একটু পড়বেন, একটু দেখবেন, বাকি কাজটুকু আমার, যে আমি আপনাকে কিভাবে এই আইআর এর বিষয়টা আপনাকে আমি মাস্টার বানাবো, বুঝতে পেরেছেন? কারণ আমার, আপনি যদি ভালো করেন তাহলে সুনাম বাড়বে কার? আমার। তো আমার সুনাম, পাগলও বুঝে তার নিজের সুনাম বাড়ার বিষয়টা, তাই না? সো আমি যে আপনাকে ভালো করে শেখালাম, এই জিনিসটা দায়িত্বটা আমার শেখানোর আপনাকে, বুঝতে পেরেছেন? তো আপনি শিখে যাবেন, ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করবেন, আমি ভালো ভালো জিনিস শুনবো মানুষের কাছ থেকে, যে এই ছেলেটা ভালো করতেছে। ওই ছেলেটার কাছে যখন জিজ্ঞেস করবে তুমি কার কাছে শিখছো, তখন বলবে যে আমি তমাল ভাইয়ের কাছ থেকে শিখছি। তো এই জিনিসটা আসলে আমার দরকার, বুঝতে পেরেছেন? আমার দরকার আপনাকে শেখানো। সো আপনি যার সাথে আমাকে সময় দিবেন। আর এই যে আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে যে আগামীকালকে আপনি 175 থেকে 182 পর্যন্ত যে ধারাগুলো আছে প্রত্যেকটা ধারা পড়বেন এবং সেখানে কি জিনিস বুঝতে পারেন না সেটা নিয়ে কালকে আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে? এবং আমরা অ্যাজ ইউজুয়াল এইভাবে করে স্টেপ বাই স্টেপ শিখতে যাব। ক্লিয়ার? দেখেন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, কারো আন্ডারস্ট্যান্ডিং এ কোনো প্রবলেম আছে কিনা। আর যারা চলে যেতে পারেন, কারণ আমি আজকে আর নতুন কোনো টপিক পড়াবো না। আর আপনারা এখন যারা চলে যেতে চান তারা চলে যেতে পারেন। বলেন প্লিজ। ভাই আমার ট্রেড ইউনিয়ন নিয়ে একটা কোশ্চেন ছিল ছোট, সেটা হচ্ছে ভাই আপনি বলছেন যে সামনে যেটা অ্যামেন্ডমেন্ট আসতেছে সেখানে 20 জন হয়তো কর্মী একমত হলে ট্রেড ইউনিয়ন গঠন করতে হবে। সেক্ষেত্রে একটা প্রতিষ্ঠানে আপনি বললেন যে 3টা পর্যন্ত ট্রেড ইউনিয়ন থাকতে পারে, সেক্ষেত্রে বাকি 2টা কিভাবে আসতে পারে বা আসলে প্রসিডিউরটা কি বা বিষয়টা কি? বুঝিনি। ট্রেড ইউনিয়ন 3টা কিভাবে আসতে পারে ফ্যাক্টরিতে বা কিভাবে হইতে পারে? আপনার একটা অর্গানাইজেশনে যদি 20% করে লোক নিবন্ধিত হয়, 20% করে, তাই না? জি ভাই। 20% করে যদি একত্রিত হয় তাহলে 20 তাহলে 60% লোক একত্রিত হয়ে 3টা ট্রেড ইউনিয়ন করতে পারে। বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? জি ভাই। তমল ভাই একটা প্রশ্ন ছিল আমার একটা। জি বলেন প্লিজ। আচ্ছা, সরকার এই রিস্কটা কেন নিচ্ছে? মানে এই 20 জন হলে ট্রেড ইউনিয়ন, এটা কি কারণ আছে ভাইয়া? কারণ হচ্ছে গিয়ে ইউএস যে গভর্নমেন্ট আছে, ইউএস গভর্নমেন্ট কিন্তু কিনে না, পোশাক কিনে না যদি ওদের কাছে ট্রেড ইউনিয়ন না থাকে। এবং ইউএস কিন্তু আমাদেরকে, আমরা এক সময় ইউএসএ তে বিনা শুল্কে আমরা কাপড় পাঠাতাম, বিনা শুল্ক, অর্থাৎ কোনো শুল্ক লাগতো না, জিএসপি সুবিধা পেতাম আমরা। তো ইউএস বলতেছে সরকারকে যে তোমরা ট্রেড ইউনিয়ন ঠিক করো, আমরা তোমাদেরকে কি করব, যে আমরা তোমাদেরকে জিএসপি সুবিধা দিব। তো সরকার আসলে চেষ্টা করছে ইউনিয়ন এবং কাছ থেকে, যেটা হচ্ছে যে এই আপনার জিএসপি সুবিধা নেওয়ার জন্য, ইউএস এর কাছ থেকে জিএসপি সুবিধা নেওয়ার জন্য, মানে জিরো আপনার কাস্টমস আমরা
গার্মেন্টস তারা কি করতে চায়, কাপড় এক্সপোর্ট করতে, ফুলে ফুলে কি অবস্থা হবে। মানে এমনিতেই তো চায়নার কাছ থেকে এখন ইউরোপিয়ানরা কিছু কিনতে চায় না, আমেরিকানরা কিছু কিনতে চায় না, কারণ চায়না এখন এত বড় হয়ে গেছে ওরা। চায়না যে কোনো সময়, চায়না যে অস্ত্র বানাচ্ছে এবং যে পরিমাণ ফাইন্যান্স করতেছে পৃথিবী ব্যাপী, দেখেন এই যে ব্রিক্স করে ফেলছে। ব্রিক্স হচ্ছে ডলারের জন্য সবচেয়ে, আমেরিকার আধিপত্য টিকে আছে শুধুমাত্র ডলারের উপর। পৃথিবীতে আপনি যেটাই ট্রানজাকশন করতে যাবেন ডলার ছাড়া অ্যাকসেপ্ট করবে না, ওরা বিদেশি মুদ্রা। এখন ব্রিক্স বলতেছে আমরা আমাদের নিজস্ব মুদ্রা তৈরি করবো। আমাদের নিজস্ব মুদ্রা কি, যে ব্রিক্স এর আলাদা একটা মুদ্রা হবে। যদি ব্রিক্স এর মুদ্রা হয়ে যায় এবং পৃথিবীর নেক্সট মানে পরবর্তী দশকে পৃথিবীর পুরো বিজনেস ডাইমেনশন কি হবে, শিফট করবে। অর্থাৎ আপনি পুরো যে ইয়েটা, যে দাগটা, এটা কি করবে, ইউএস থেকে সরে গিয়ে চলে আসবে পৃথিবীর ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, তারপরে হচ্ছে গিয়ে চায়না, রাশিয়া, তারপর হচ্ছে গিয়ে ব্রাজিল, এদের দিকে চলে আসবে। তো এখন যে, এবং দেখেন পৃথিবীর সব থেকে বেশি তেল বা এই ধরনের খনিজ পদার্থ সবগুলো আছে হচ্ছে এই দেশগুলোতেই বেশি আছে, মানে পাকিস্তান, তারপরে ইরান আছে এটার মধ্যে। সো এরা যদি একটা নির্দিষ্ট মুদ্রা ফেলে, অলরেডি কিন্তু সৌদি আরব একটা বিশাল কাজ করছে, এবং আপনারা জানেন কিনা এটার কারণে কিন্তু অলরেডি ডলারের দাম পৃথিবীব্যাপী কমে গেছে। সেটা হচ্ছে আগে পৃথিবীতে তেল বিক্রি করতে হতো শুধুমাত্র ডলারে, অন্য কোনো মুদ্রায় বিক্রি করা যেত না। কিন্তু সৌদি আরব বলেছে না, আমরা শুধু ডলারেই বিক্রি করবো না, আমরা প্রত্যেকটা দেশের লোকাল কারেন্সিতেও আমরা কি করব, যে আমরা তেল বিক্রি করব। অর্থাৎ সৌদি বলছে যে আমাদের নিজস্ব যে মুদ্রা আছে সেটাই আমরা কি করব, তেল বিক্রি করব। তো এখন যে বিষয়টা আপনার এখানে বোঝার বিষয়, যেটা হচ্ছে বাংলাদেশ সরকার চায় যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে আরো টেকসই করতে হলে সরকারকে এই জিনিসটা করতে হবে। এটার জন্য ইউএসএ এবং আইএলও এবং ইউরোপিয়ান ইউনিয়ন সবাই চাপ দিচ্ছে সরকার। সো এই যে সরকার যদি এটা ঠিক না করে তাহলে কি হতে পারে, যে পোশাকের বড় বাজার ভিয়েতনামে চলে যেতে পারে। দেখেন আপনি যখনই ইন্ডিয়া এক্সপোর্টে বন্ধ হয়ে গেছে, তখন কিন্তু বাংলাদেশ এখন যেটা হচ্ছে কাপড় এক্সপোর্টে, মানে আমাদের আরএমজি এক্সপোর্টে পৃথিবীতে 1 নম্বর হয়ে গেছে। চায়না কিন্তু এখন 2-এ চলে গেছে, 3-এ চলে গেছে ভিয়েতনাম। তো আমরা যদি এই জিএসপি সুবিধাটা পেয়ে যাই, তাহলে ধরেন আমরা কি গার্মেন্টস, আমাদের দেশে আরো কিছু পজিটিভ বিষয় আছে। যেমন ধরেন আমাদের এখন প্রায় 600-র মতো আছে গ্রিন ফ্যাক্টরি। সো যে আপনি যদি কোনো কাজ করতে চান তাহলে তো ডেফিনেটলি আপনার জন্য সেটার জন্য একটা প্রিপারেশন লাগবে, একটা প্রস্তুতি লাগবে। এখন বাংলাদেশে যারা ফ্যাক্টরি ম্যানেজমেন্টে কাজ করে তাদের কিন্তু কি নাই, এই প্রস্তুতি নাই। যেমন ধরেন আপনারা যারা মিড ম্যানেজমেন্ট আছেন, এই যে আপনারা যারা প্রস্তুতি নেই এবং সরকার থেকে কোনো উদ্যোগ নাই, 70 জন যারা আপনারা দিচ্ছে, সরকার থেকে কোনো উদ্যোগই নাই। এই ট্রেনিং যে আমি আপনাদেরকে করাচ্ছি, এই ট্রেনিং সরকারের করানো উচিত। কারণ সরকারের বলা উচিত, ভাই তোমরা যারা ফ্যাক্টরিতে ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র ম্যানেজার বা মিড ম্যানেজমেন্টে তোমরা যারা কাজ করো, তোমরা সবাই আসো, তোমাদেরকে আমরা ট্রেনিং করাবো। ট্রেনিং করিয়ে তোমাকে আমি ট্রেড ইউনিয়ন শেখাবো। এরপরে যখন ট্রেড ইউনিয়ন আমি শিখে, এই যে আপনারা আজকে জানলেন যে 2 বছর পর পর কি করতে হয়, দাবিনামা দিতে হয়, এই জিনিসটা আপনি জানেন না। আপনি যখন এখন একটা চার্টার অফ ডিমান্ড যখন দিবে, আপনি কি করেন, একটা চার্টার অফ ডিমান্ড সাইন করবেন, এরপর দেখবেন পরের মাস আবার একটা চার্টার অফ ডিমান্ড দিচ্ছে। যদি আপনার রোজাতে লেখা না থাকে যে 2 বছরের মধ্যে তুমি দিতে পারবা না, তখন কিন্তু আবার এই সমস্যা আপনি পড়বেন। তো আজকে যখন জেনে গেলেন, তার মানে কি হচ্ছে, নাও ইউ আর অ্যাবসলিউটলি ফুলফিলড, যে আমি এরপর থেকে 2 বছর পর্যন্ত আমি বিন্দাস ঘুরে বেড়াবো। জি, বুঝতে পেরেছেন? সো এই জিনিসগুলোই হচ্ছে মূল বিষয়। তো এগুলোতে আমরা আসলে বুঝি না বা আমরা পারি না, এই জন্য সমস্যা। বুঝতে পেরেছেন? জি, থ্যাংক ইউ। সরকার চায় হচ্ছে এই ভাই জিনিসটা। একটা প্রশ্ন ছিল। জি বলেন প্লিজ। আচ্ছা, স্যার আমার আপনার একটা এখন বিষয় জানার ট্রেড ইউনিয়নও থাকলো, সিবিএও হচ্ছে, তাহলে ফেডারেশনটা কি? ফেডারেশনটা হচ্ছে 5 বা ততোধিক ট্রেড ইউনিয়ন একত্রিত হয়ে তারা ফেডারেশন গঠন করতে পারে। আমি বলছি 5 বা ততোধিক ট্রেড ইউনিয়ন গঠিত হয়ে তারা একটা ফেডারেশন গঠন করতে পারে। যেমন ধরেন যে আমাদের দেশে কোয়ালিশন বলি না আমরা, কোয়ালিশন কেমন হয় আপু, যেটা হচ্ছে যে আপনার 5টা বা 6টা রাজনৈতিক দল
একত্রিত হয়ে তারা কি করতে পারে, একটা কোয়ালিশন গঠন করতে পারে। বুঝতে পেরেছেন? সো সেম পদ্ধতিটা হচ্ছে গিয়ে এই যে একই ইন্ডাস্ট্রির 5টা ট্রেড ইউনিয়ন একত্রিত হয়ে তারা কি করতে পারে, একটা ফেডারেশন গঠন করতে পারে। ক্লিয়ার আপু? আনসারটা পেয়েছেন কিনা? ক্লিয়ার। কিন্তু ফেডারেশনের কাছে এই যে আমি একটু স্পেসিফিক্যালি বলি, ওয়ার্কাররা তাদের ডিমান্ড নিয়ে হয়তো স্যালারি পে হয় নাই, হ্যাঁ, ওরা ওদের অর্গানাইজেশনের ট্রেড ইউনিয়ন আছে কিনা আমি তো কমপ্লিটলি জানি না, ধরে নিলাম যে নাই, তো এই জন্য ওরা কি তখন ফেডারেশনে চলে যাবে? ওরা ফেডারেশনে যেতে পারে, কারণ ফেডারেশন একটা লিগ্যাল এন্টিটি, যারা কি করতে পারবে, যে কোনো ওয়ার্কারের হয়ে সে ওকালতি করতে পারবে, অর্থাৎ সে ওই শ্রমিকের হয়ে সে বেসিক্যালি সরকারের কাছে বা অন্য মালিকের কাছে বা অন্যদের কাছে গিয়ে আবেদন করতে পারবে। কিসের জন্য? যে যে সে তার হয়ে অ্যাডভোকেসি করতে পারবে, যে তার বেতন দেওয়া হয় নাই, তাকে ওই মালিককে লিগ্যাল নোটিশ দিতে পারবে, এবং মালিককে লিগ্যাল নোটিশ দিয়ে তার মালিকের বিরুদ্ধে ওই ফেডারেশন মামলা প্রসিড করতে পারবে। ক্লিয়ার? ফেডারেশনে কি রেজিস্ট্রেশন হইতে হবে একইভাবে? অবশ্যই রেজিস্টার্ড হইতে হবে। গঠনতন্ত্র থাকবে, জি, সবই একইভাবে হইতে হবে। সবই একইভাবে। ওরও একটা গঠনতন্ত্র থাকবে, ওরও একটা নির্বাহী কমিটি থাকবে, ওর ওখানে সভাপতি থাকবে, সাধারণ সম্পাদক থাকবে, সবকিছু অ্যাজ ইউজুয়াল ট্রেড ইউনিয়নের মতো। ক্লিয়ার? জি ক্লিয়ার। এখন যদি এমন হয় যে কোনো ওয়ার্কারকে সমস্ত লিগ্যাল প্রসিডিউর মেইনটেইন করে ডিসমিস করা হয়েছে, জি, অসদাচরণের জন্য ডিসমিস করা হয়েছে, এখন ডিসমিস হওয়ার পরে সে ওয়ার্কার ফেডারেশনে গেল এবং ফেডারেশন এখন চিঠি দিচ্ছে ওই ফ্যাক্টরিকে, এই ক্ষেত্রে ফ্যাক্টরির আসলে করণীয় কি? যখন ফেডারেশন চিঠি দিবে তখন যেটা হয়, ওই ফ্যাক্টরির কাজ হচ্ছে যে এটা ফেস করা, যে কোনো ব্যক্তিকে লিগ্যাল নোটিশ দিলে তাকে লিগ্যাল নোটিশের জবাব দিতে হবে যদি সে রিসিভ করে, এবং তাকে বাধ্যতামূলক ভাবে সেটা, আপনি নিজেও যেহেতু পেশায় আইনজীবী আপু, যেটা হচ্ছে যে তাকে বাধ্যতামূলক কি করতে হবে, যে ওটার রিপ্লাই দিতে হবে, যে আমি মজুরির করলাম, দাবি করলাম, বা আমার চাকরি নেই, বা আমার ডিসমিসাল প্রসিডিওরে শ্রম আইনে 24 ধারা মানা হয় নাই, এটা নিয়ে যখন আমরা করি, আমরা কি উত্তর দেই? আমরা উত্তর দিয়ে কি করি, যে যতগুলো দাবি করা হয়েছে সবগুলো অস্বীকার করি। আমরা বলি না, এরকম কিছু হয় নাই, আমরা এটা আমরা যথাযথভাবে সবকিছু করা হয়েছে, সবকিছু ডিনাই করা। হ্যাঁ, ডিনাই করে কি হয়, পরবর্তীতে এটা লিটিগেশনে যায়, মামলায় গেলে মামলার যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওরে অর্গানাইজেশন এই মামলাটা ফেস করবে। এই হচ্ছে বিষয়। কিন্তু ভাই রিয়েলিটি তো যেটা হচ্ছে যে অর্গানাইজেশন এটা অ্যাভয়েড করার জন্য ওয়ার্কার সহ ফেডারেশনের সদস্যদেরকে ওয়েলকাম করছে, হ্যাঁ, কিছু পয়সা মাঝখান দিয়ে নেগোসিয়েশনের তো মানে নেগোসিয়েশন শব্দটা ব্যবহার করে আমরা আপু এমন একটা দেশে থাকি যেখানে আপনি প্রত্যেকটা মানুষকে পয়সা দিয়ে কিনতে পারবেন। আমরা যারা সৎ, মানে আমরা বলি না আমরা সৎ, আপনি এই দেশে সৎ হচ্ছে ওই মানুষটা, যে মানুষটা সুযোগ পায় না সেই সৎ। বুঝতে পারছেন? তো এখন যেটা হচ্ছে, এটা নৈতিক কারণে হয়, কারণ এক একজন ফেডারেশনের মালিক, আমি তো যাদেরকে চিনি আপু, তো এরা এক একজন ধরেন 1 কোটি 1.5 কোটি 3 কোটি টাকার বাড়িতে থাকে, তারপরে যেটা হচ্ছে তাদের বাড়িতে, গ্রামের বাড়িতে সে রাজার হালে থাকে। যদি এটা নিয়ে সরকার কখনো মুখ খোলে না, কারণ যেহেতু ইউএস এবং ইউরোপিয়ান ইউনিয়নের অনেক বড় প্রেসার থাকে সরকারের উপরে এগুলোর বিষয়ে, তো এই জন্য সরকার স্বাভাবিকত এগুলো নিয়ে ধরতে চায় না বা কাজ করতে চায় না। কিন্তু প্রত্যেকটা ট্রেড ইউনিয়ন মালিক এত টাকার সম্পত্তি সে কোথায় পেল? আমি যেমন একজন শ্রমিক নেতাকে চিনি, তিনি গুলশানে থাকেন, তার ফ্ল্যাটের দাম হচ্ছে 9 কোটি টাকা। তো সে এই 9 কোটি টাকার ফ্ল্যাট কিভাবে বানালো? তার সঙ্গে ধরেন আমার একটা ট্রানজাকশন হয়েছে, 52 লক্ষ টাকার একটা ট্রানজাকশন হয়েছে, বাংলাদেশের একজন মন্ত্রী তার একটা ফ্যাক্টরি বন্ধ করতে গিয়ে তখন তাকে আমরা এই ক্ষতিপূরণটা দিয়েছিলাম ওয়ার্কারের টাকা, কিন্তু পরে আমরা জানতে পারছি ওয়ার্কারকে সে 1 টাকাও দেয়নি। এবং বাবা কথা বলেন না, আমি হ্যাঁ ঠিক আছে, ওকে আমি দেখেছি। সো যেটা হয়েছে যে পরবর্তীতে আমরা জানলাম সে ওয়ার্কারকে 1 টাকাও দেয়নি, এবং সে কোর্টে অ্যাপিয়ার না করে মামলাগুলো সব খারিজ করে দিয়েছে, অথচ সে কিন্তু আমাদের কাছ থেকে টাকাটা নিয়েছে। বুঝতে পেরেছেন? তো এইটা হচ্ছে সমস্যা, এটা আমাদের নৈতিক সমস্যা, আর কিছু না। কিন্তু লিগ্যাল জি বলেন আপু। বলছি যে এক্ষেত্রে টাকা কি আমরা ওই ফেডারেশনের ওকে দিব নাকি? হ্যাঁ অবশ্যই না, কারণ কোর্টে যখন লিটিগেশন হয় আপনি জানেন, কোর্টে মামলা যখন তুলতে যাওয়া হয় তখন কি করে, তখন যেটা হচ্ছে যে জাজ জিজ্ঞাসা করে শ্রমিককে যে আপনি টাকা পেয়েছেন বুঝে,
যদি টাকা বুঝে নিজে না পান তাহলে আমাকে বলেন, আমি আদায় করে দিচ্ছি। তখন কি করে ওয়ার্কার যখন বলে স্যার আমি টাকা পেয়েছি বুঝে, তখন কিন্তু কি হয়, মামলাটা খারিজ করে দেওয়া হয়। আদারওয়াইজ কিন্তু মামলাটা খারিজ করে দেওয়া হয় না। কিংবা এডিআর এর ক্ষেত্রে কি হয়, যে টাকাটা কিন্তু কোর্টে জমা দিতে হয় এডিআর এর ক্ষেত্রে, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশনের ক্ষেত্রে, তখন কোর্ট এটা রিসিভ করে ওইটা ওই ওয়ার্কারকে উকিলের মাধ্যমে প্রদান করা হয়। সো এই যে বিষয়গুলো আপু, জি বলেন আপু। না তাহলে একটা তো মনে হয় মানে আমরা আসলে আমাদের একটা ফ্যাক্টরিকে যেটা সাজেস্ট করছি যে ফেডারেশনকে বলেন ওয়ার্কার সহ আসতে, ও কিছু টাকা নিলে নেই, কিছু তো করার নাই আসলে, মামলাতে তো যাওয়া যাবে না, ঝামেলা এড়ানোর জন্য ওকে অল্প কিছু পয়সা দেন, বাট শ্রমিকের টাকাটা শ্রমিকের হাতে বুঝায় দেন, সো দ্যাট ফেডারেশন যেন সিংহভাগটা চুরি করতে না পারে। এটা একটা এখন তো ধরেন আপু এটা একটা পদ্ধতি। যেমন কিছুদিন আগে আমি বললাম না যে আমি ইন্ডিটেক্স এর সঙ্গে কাজ করেছি, এবং ইন্ডিটেক্সে তখন আমরা ওদেরকে শিখিয়েছি যে কিভাবে করে আসলে বেসিক্যালি ফেডারেশনের বিষয়গুলো ইয়া করতে হবে, সেটেল ডাউন করতে হবে। কারণ ফেডারেশন যেটা হয় যে স্বাভাবিকত ফেডারেশন গুলো আমাদের দেশে দেখা যায় অধিকাংশই এরা সুবিধা নিতে চায়। যেমন ওরা একটা চুক্তি করে 20% 30% হারে চুক্তি করে, কিন্তু ওর কিন্তু 20% 30% চুক্তি করার কথা না। ওর সর্বোচ্চ খরচ হয় 1% টাকা। ও একটা মামলা করতে আমাদের দেশে যেটা হয় সব মিলিয়ে হয়তো বা কোর্টে কিছু টাকা পয়সা সহ করে 500-700 টাকা আমাদের খরচ হয়। কিন্তু ও যদি একটা ওয়ার্কার যদি 1 লক্ষ টাকা পায়, তাহলে ওখানে ও 20% নিয়ে 20% নিয়ে নিচ্ছে। 20% থেকে ইটস অলমোস্ট ইটস অ্যাবাউট 20%। তো 20,000 টাকা, তো 20,000 টাকা যদি ও নিয়ে নেয় তাহলে 19,000 টাকা ওর লাভ, হয়তো বা 700 টাকা বা 1,000 টাকার খরচ হয়। তো ওইটা টু মাচ। সো এই জন্য এগুলো এখন ওয়ার্কাররাও কি করে, যে ও চিন্তা করে যে মালিক তো টাকা আমাকে দিবেই না, তো তখন কি করে ওয়ার্কাররা গিয়ে ওই ইউনিয়নের নেতাদের কাছে গিয়ে স্যারেন্ডার করে যে ভাই আপনি আমাকে ওই টাকাটা তুলে দেন। তখন ওয়ার্কাররা এই টাকাটা দেয়। আর আপনারা যারা বাইং অর্গানাইজেশন গুলোতে কাজ করেন আপু, তারা আসলে জিনিসটা বুঝতে পারেন বলে আপনারা ডেকে এনে ওদেরকে এটা সেটেল ডাউন করে দেন, তাই না? এটা হচ্ছে বিষয়। ও ঠিক আছে, ঠিক আছে, জি জি। ভাইয়া কনফেডারেশনটা তাহলে কয়টা ফেডারেশন নিয়ে? ভাইয়া এই জিনিসগুলো আমি আপনাদেরকে একদম ইন ডিটেইলস পড়াবো। এগুলো অনেক কথা বলার বিষয় আছে, অনেক কিছু বলার বিষয় আছে। আমি ধরেন এখন আপনাকে বললাম কনফেডারেশনের বিষয়টা, ঠিক ওইভাবে বুঝতে পারবেন না যেভাবে আপনার আসলে বোঝা দরকার। ভাইয়া বুঝতে পেরেছেন? আমাকে একটু সময় দেন, আমি এগুলো সব আপনাদের সুন্দর করে বুঝিয়ে বলবো। ভাইয়া ক্লিয়ার? ওকে ভাইয়া, একটু সময় দেন আমাকে। আমি বুঝতে পারছি আপনাদের শিখতে খুব মজা লাগছে, এখন একটু সময় দিতে হবে আমাকে, কারণ আমিও চাই যে আপনি শেখেন ভাইয়া। কারণ আমার কিন্তু এটা ইয়া না যে আপনি শিখবেন না চলে যাবেন তা না। আমি চাই যে আপনি আমাদের আইআর এর এটা 3 নাম্বার ট্রেনিং, সো 3rd ব্যাচে আপনারা আসছেন। সো আমি চাই যে আমার আগের 2টা ব্যাচ দে আর ডুইং ফ্যান্টাস্টিক ইন দ্য ইন্ডাস্ট্রি, এবং 2টা ছেলেকে আমি অনেক ভালো চাকরি দিয়েছি। সো এখন ধরেন আমরা চাই যে আপনাদের এখান থেকে আরো 5-7 জন উঠে আসুক যারা খুব ভালো করবে। সো আমার টার্গেটটা হচ্ছে ওইটা, বুঝতে পেরেছেন? সবাই আসলে তো সবাই শিখতে চায় না, এটা একটা সমস্যা ভাই আমাদের জন্য। জি বলেন স্যার। স্যার নট অনলি স্যার যে আইআর ট্রেনিং, স্যার আপনার ট্রেনিং মানেই স্যার অনেক কিছু শেখা, অনেক কিছু লার্ন হয় আর কি স্যার, যা বলার মানে মানে শেষ হবে না। থ্যাংক ইউ আর স্যার, মজা থ্যাংক ইউ। অবশ্যই জি স্যার বলেন। জি থ্যাংক ইউ। তাহলে আমরা শেষ করি আজকের জন্য তাহলে। জি ভাই, আমার শুধু সিম্পল একটু কোশ্চেন ছিল যে জি জি বলেন প্লিজ। কোশ্চেনটা হলো ভাইয়া যে মালিক কাউন্টার হিসেবে চার্টার অফ ডিমান্ড দিতে পারে, সেক্ষেত্রে মালিক যদি অন্য সময় কোনো চার্টার অফ ডিমান্ড দিয়ে থাকে সেক্ষেত্রে কি আবার দিতে পারবে মালিক 2 বছরের ভিতরে? অন্য কোনো সময় 2 বছরের মধ্যে একবার দিতে পারবে মালিকও। ও বুঝতে পারছি ভাই। তার মানে তাহলে চার্টার অফ ডিমান্ড দেওয়ার মোক্ষম সময় হচ্ছে যে ওরা যখন দিবে ট্রেড ইউনিয়ন থেকে তার কাউন্টার হিসেবেই তখন দেওয়া। দেওয়া ভালো। কিন্তু আপনি চাইলে যখন 2 বছরের মধ্যে আপনি আলাদা সময় যদি দিতে চান তাও আপনি দিতে পারেন, দেন কোনো সমস্যা নেই। বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ। জি প্রেসার রাখার জন্য ওই সময়টা উত্তম। জি স্যার চার্টার অফ ডিমান্ড করার কোনো ডিউরেশন আছে যে এতদিনের মধ্যে শেষ করতে হবে? না, এমন কোনো ডিউরেশন নাই। এর জবে ডিউরেশনের একটা বিষয় আছে। ডিউরেশন প্রথম হচ্ছে 30 দিন। 30 দিনের পরে যেটা হচ্ছে এরপরে আপনি সালিশের কাছে যাবেন, এবং সালিশ একটা রিজনেবল টাইম নিবে, সেও 1 মাসের মতো নিবে, এবং নেয়ার পরেও যদি সমাধান না হয় তাহলে এটা লেবার কোর্টে যাবে অথবা স্ট্রাইকে যাবে। তো মোটামুটি ধরে রাখেন 3 মাসের একটা বাফারিং টাইম আছে এখানে, বুঝতে পেরেছেন? ওকে স্যার, বুঝতে পারছি।
জি, প্রশ্ন না থাকলে শেষ করবো, আর যদি প্রশ্ন থাকে অবশ্যই কন্টিনিউ করবো। থ্যাংক ইউ স্যার। জি ওকে স্যার, ওকে স্যার, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম থ্যাংক আসসালাম, ইউ। আসসালামু আলাইকুম। আমার একটা কোশ্চেন ছিল।